আজকে হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস। আজকে আমাদের ক্লাসে আমরা দেখব যে ম্যানেজিং অ্যান্ড অ্যাডিং কাস্টমার্স ইনফরমেশন অ্যান্ড ম্যানেজিং অ্যান্ড অ্যাডিং সাপ্লায়ার ইনফরমেশন। এই দুটো আমরা কিভাবে ম্যানেজ করব, ওভারঅল ম্যানেজ করার প্রসেসগুলো। ম্যানেজ করার ভিতরে এখানে অনেক কিছু আছে, যেমন অ্যাড করা তো আমরা ম্যানুয়ালি এবং ইম্পোর্ট দুইভাবে অ্যাড করতে পারি। একটা ম্যানুয়ালি সিঙ্গেল সিঙ্গেল, আর একটা বাল্ক আকারে ইম্পোর্ট, যেটা কথাটা আসতেছে। ইম্পোর্ট যখনই আসবে সেখানে আমরা বুঝবো একটা দুইটা আর হিসাব না, এখানে বাল্ক কোয়ান্টিটি আমরা ইম্পোর্ট করবো। আর একটা দুই চার পাঁচটা হলে আমরা ম্যানুয়ালি এটা করবো। এরপরে ম্যানেজিং ব্যাপারটা, অর্থাৎ এডিট করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে অনেক কাস্টমারের সাথে আমার বিজনেস হচ্ছে না, 2 বছর বা 3 বছর আগে আমার অ্যাড করা ছিল, কিন্তু তার সাথে এখন বিজনেস হচ্ছে না, কিন্তু এটা আমার ডাটাবেসে রয়ে গেছে। আমার স্ক্রল করে অনেক নিচে যাইতে হয় বিভিন্ন কাস্টমার খুঁজতে হলে। তাহলে আমি সেগুলো কিভাবে ইনঅ্যাক্টিভ করে রাখবো এবং পরবর্তীতে আবার প্রয়োজন বোধে সেটা অ্যাক্টিভ করব। আবার যদি অনেক ইনফরমেশন, যে বায়ার কোনো একটা কাস্টমার ছিল আমার, সেই কাস্টমার অ্যাড্রেস চেঞ্জ করছে, যে তার বিজনেস অ্যাড্রেস চেঞ্জ করছে, সেটা আমার আপডেটেড করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে মোবাইল নাম্বার বা ওয়েবসাইট বা মেইল চেঞ্জ করছে, অনেক প্রয়োজন হতে পারে, টেকনিক্যাল প্রবলেম হতে পারে। সেটা আমাদের যখন সেই ডাটাটা, আমাদের আপডেটেড ডাটাটা দিবে, সেটা আমাদের এডিট করে করে ঠিক করতে হবে। অনেক ক্ষেত্রে এরকম আসবে, বুককিপিংয়ের অনেক পর্যায়ে দেখবেন যে বায়ার প্রতি মাসে অন্তত এরকম কিছু ডাটা আপনাকে দিবে, যে একটা আপনার বোনাস হিসেবেও করে দেওয়া লাগতে পারে। আবার অনেক সময় কাস্টমার অ্যাড করার ক্ষেত্রে এডিট বা মেক অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, এটা একটু এক্সট্রাঅর্ডিনারিভাবে তাকে করে দেওয়া লাগতে পারে। ঠিক আছে, এখানে কোনো কিছুই করা যাবে না, তাকে সন্তুষ্ট করতে হবে, যে যে ধরনের বায়ার হোক না কেন। ঠিক আছে, তা সেক্ষেত্রে আমরা এডিট করব, সেই এডিট করার প্রসেসটা আমাদের জানতে হবে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে কাস্টমার্স আর একটা হচ্ছে সাপ্লায়ার্স। একটা সেলসের সাথে সম্পর্কিত, আর একটা পার্সেলের সাথে সম্পর্কিত। এখন আমাদের এই দুটো জিনিসই সেম, দুটো জিনিসই প্রসেসিং সেম। অর্থাৎ অ্যাড করা, আপনি কাস্টমারও যেভাবে অ্যাড করবেন, সাপ্লায়ারও সেভাবে অ্যাড করতে হবে। আবার ইম্পোর্ট করবেন কাস্টমার যেভাবে, সাপ্লায়ারও সেভাবে। মানে এই দুটো জিনিস একেবারে সিমিলার, কোনো চেঞ্জ নাই, ফুললি সিমিলার। ঠিক আছে, কাজেই ক্লাস 6 আপনারা, অর্থাৎ কেউ কাস্টমার্স পারলে সে সাপ্লায়ার্স অটো পেরে যাবে। মানে একই নিয়ম, কোনো রকম কোনো ব্যতিক্রম নাই। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু শুরু করে একটু দেখি যে ম্যানুয়ালি অ্যাডিং কাস্টমার্স আমরা কীভাবে ম্যানুয়ালি অ্যাড করতে পারবো, আর কীভাবে ইম্পোর্ট করতে পারবো। ফার্স্টে এগুলো একটু দেখি। আমি আমাদের একটা ডাটাবেস দিয়েছি গ্রুপে, আপনাদের একটু চেক করবেন সবাই, যে সেখানে হচ্ছে দেওয়া আছে কি আমাদের কাস্টমার্স এবং এই যে সাপ্লায়ার্স, এই ইনফরমেশন দুটো দেওয়া আছে আজকে, এবং গুগল ড্রাইভে যে ডাটাটা দেওয়া আছে সবাই একটু সংরক্ষণ করবেন, কারণ এতে প্রতিনিয়ত যে আপডেটেড যে ফাইলগুলো, সেগুলো আমি ফরওয়ার্ড করব। যে ক্লায়েন্টের যে রিয়েল ডাটাবেস দিয়ে প্র্যাকটিসের পরে আমরা তো সেট আপ পর্যায়ে আসি। এরপরে হচ্ছে আমাদের শুধুমাত্র কাস্টমার সাপ্লায়ার অ্যাড করার পর প্রোডাক্ট এবং সার্ভিস অ্যাড করলে আমাদের সেট আপ পর্যায়টা শেষ হবে, এরপর আমরা প্র্যাকটিসে চলে যাব। কাজেই আমরা মানে প্র্যাকটিসের দ্বার প্রান্তে চলে আসছি। তো এই যে ডাটাগুলো আপনারা এক জায়গায় পাবেন, ওই লিঙ্কটার মাধ্যমে গুগল ড্রাইভে প্রতিনিয়তই পেয়ে যাবেন। এজন্য লিঙ্কটা কেউ বুকমার্ক করে রাখবেন, বা কোনো গুগল শিটে বা এক্সেল শিটে, মানে যেখানে আপনার সুবিধা হয়, সেখান থেকে প্রতিনিয়ত প্রতিদিন ক্লাসে কোনো আপডেট দেওয়া হয়েছে কিনা, কোনো ফাইল অ্যাড করা হয়েছে কিনা, সেটা আপনি ওখান থেকে পেয়ে যাবেন। আমার কাছে আর চাইতে হবে না ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি কেউ কিছু বলবেন? গুগল ড্রাইভের লিঙ্কটা দেন। আপনি খুঁজছেন? আপনি খোঁজেন নাই, গ্রুপে একটু যান। এই যে মেসেঞ্জার গ্রুপে একটু যান, এই যে একটু স্ক্রল করি, এই যে লিঙ্ক, এই যে ব্যাচ 14 অল ডাটাবেস অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং গুগল ড্রাইভ। ঠিক আছে, এখানে সব লেখা আছে, জাস্ট এই যে ক্লাসটার একটু উপরে, এই যে মিট দিছি, এর উপরেই দেওয়া আছে। ঠিক আছে, এই, আচ্ছা, এবার আমরা একটু আমাদের কাজে চলে যাই। আমরা কুইক বুকস চলে গেলাম। চলে যাওয়ার পরে আমাদের কাস্টমার সাপ্লায়ার্স, আমি বললাম কি যে একটা পারলে আপনার কাছে অন্যটা অনায়াসেই হয়ে যাবে। তো সেটা হচ্ছে, আমরা চলে যাব এখন সেলসের আন্ডারে পাবো হচ্ছে কাস্টমার্স। আমরা জানি যে কাস্টমারের কাছে আমরা সেলস করে থাকি, আর সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট কিনে থাকি, পারচেস করে থাকি। তাহলে দুটো দুই জায়গায় পাওয়া যাবে, সেলসের ভিতরে পাওয়া যাবে কাস্টমার্স, আর এক্সপেন্সের ভিতরে পাওয়া যাবে সাপ্লায়ার্স। তাহলে আমরা কাস্টমার্সের ওইখানে যাই, সেলসের আন্ডারে এখানে এসে মাউসটা এখানে রেখে আমরা কাস্টমার্সে ক্লিক করব। আবার এই পাশেই এখান থেকেই কিন্তু প্রোডাক্ট এবং সার্ভিসও অ্যাড করবো। এখন যেহেতু আমরা শুধু কাস্টমার সেট করব, এখানে অল সেলস ওভারভিউ, তারপর ইনভয়েসেস, এরপরে কাস্টমার্স, এরপর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, সবই এই সেলসের আন্ডারে থাকবে। আমাদের যেহেতু এখন কাস্টমার সেট করা দরকার, আমরা এখন কাস্টমার্সের ডাটাবেস অ্যাড করব। প্রথমে আমাদের করণীয় হবে যে আমরা হচ্ছে ম্যানুয়ালি ইম্পোর্ট করব। সিঙ্গেল ম্যানুয়ালি যখন ইম্পোর্ট করব,
একটা ইম্পোর্ট করলে আমরা বুঝে যাবো। দেখেন ইন্টারফেসটা এরকম, কাস্টমার্সে আসলে কিপ ট্র্যাক অফ হু নিডস টু পে ইউ, ঠিক আছে, এরকম একটা লেখা আসবে। এবং এখানে দেখেন কুইক বুকসে একটা বিষয় খেয়াল করছেন কিনা আপনারা জানি না, প্রত্যেকটা নতুন নতুন আলাদা আলাদা ফাংশানে দেখেন একটা টিউটোরিয়াল দিয়ে আছে, এখানে ইউটিউবের টিউটোরিয়াল লিঙ্ক দেওয়া আছে। এখানে কি বলছে যে কিপ ট্র্যাক অফ হু নিডস টু পে ইউ, এইখানে লেখা আছে সি হাউ ইট ওয়ার্ক, যে এই কাস্টমার কিভাবে কাজ করে। আমরা তো ক্লাস করতেছি, আমি তো ব্যাখ্যা করে দিচ্ছি। আপনারা যদি আরও বুঝতে চান যে না আমরা আরও একটু বুঝবো, কুইক বুকস যেটা কোথাও দেয় নাই, এই প্রিমিয়াম ভিডিওগুলো বা অপারেট করা ভিডিওগুলো সেটা কিন্তু এখানে দিয়ে রাখছে, সি হাউ ইট ওয়ার্কস। এখানে ক্লিক করলে আপনাকে একটা ভিডিও ইউটিউবের ভিডিওতে নিয়ে যাবে, এখান থেকে আপনি আরও ডিটেলসে ইংলিশে দেখতে পারবেন। তা এখানে হয়তো যারা মানে ইংলিশ ফ্লুয়েন্ট বোঝেন তাদের হয়তো অনেক কিছু বুঝতে পারবেন বা আকার ইঙ্গিতেও দেখতে পারবেন। ক্লাসটা করানোর পরে এটা দেখলে আরও সুবিধা হবে আপনাদের। আর যদি বোঝেন যে কেউ ক্লাস করানোর আগে দেখবেন, দেখতে পারেন, সমস্যা নেই। এখানে আরও কিছু ইনস্ট্রাকশন আছে, আমরা একটু খেয়াল করি। ফাইন্ড অল ইউর কাস্টমার্স অ্যান্ড দেয়ার ইনফো ইন ওয়ান প্লেস, মানে আমাদের কাস্টমার এবং তাদের যত ইনফরমেশন আমরা এই একটা প্লেসেই পাবো কাস্টমার্সের আন্ডারে। সি হাউ ইউ টপ কাস্টমার্স আর, ঠিক আছে, সি হাউ ইউর টপ কাস্টমার আর, আমার সবচেয়ে মানে বড় কাস্টমার বা বেশি ট্রানজ্যাকশন কার সাথে হচ্ছে, বেশি লেনদেন কার সাথে হচ্ছে, সেইটাও আমি এখানে টপ কাস্টমার্স আমি এখান থেকে দেখতে পারবো। এরপরে ট্র্যাক ইনভয়েসেস টু সি, সরি হাউ বলতেছি, সি হু, সরি সি হু ইউর টপ কাস্টমার্স আর। আর এখানে আছে কি ট্র্যাক ইনভয়েসেস টু সি হু ওয়েজ ইউ মানি, ঠিক আছে। এই বিষয়গুলো এই তিনটে ইন্ডিকেট করা আছে, এখান থেকে আমরা একটা জানতে পারবো। এখন আমাদের কাজ কি, আমরা ইম্পোর্ট করবো আগে নাকি অ্যাড কাস্টমার্স ম্যানুয়ালি, কোনটা করবো আমরা? আমরা ইম্পোর্ট করার প্রসেসটা প্রত্যেকটা ক্ষেত্রে পরে দেখব, কারণ আমরা ম্যানুয়ালি একটা অ্যাড করতে পারলে তারপরে আমরা ইম্পোর্টে যাব। তো যেহেতু আপনাদের ফিচারটা প্রথমে এইরকম একটা মানে চেহারা থাকবে, আমরা চলে যাব অ্যাড কাস্টমার ম্যানুয়ালি। আমরা ইম্পোর্টে আগে ক্লিক করবো না, কারণ ম্যানুয়ালি অ্যাড করতে না জানলে, প্রসেসটা না জানলে আমরা ইম্পোর্ট করতে যাবো কেন? আমরা আগে ম্যানুয়ালি জেনে নিব। তাহলে আমরা অ্যাড কাস্টমার ম্যানুয়ালি গেলাম। এবার আমাদের মানে ফিচারটা চলে আসবে যে কোনভাবে আমরা এখানে অ্যাড করবো। দেখেন এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে, এই আইকনগুলো প্রত্যেকটা এখানে ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে, ঠিক আছে। এখন এখানে দেখেন অনেক কিছু দেওয়া, টাইটেল, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, সাফিক্স, কোম্পানি নেম, কাস্টমার ডিসপ্লে নেম, ইমেইল, ফোন নাম্বার, মোবাইল, ফ্যাক্স, তারপর আদার্স, এরপর ওয়েবসাইট, সব কিছু দেওয়া আছে। তারপর কি অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, এখানে স্ট্রিট অ্যাড্রেস আছে, সিটি, কান্ট্রি, কাউন্টি আছে, পোস্ট কোড আছে, ঠিক আছে। এরপরে প্রিভিউ অ্যাড্রেস, আপনি অ্যাড্রেসটা আগে এখানে ফিল আপ করার পরে কেমন দেখাচ্ছে সেটাও দেখতে পারেন এখানে। আবার অনেকের থাকে কি বিলিং অ্যাড্রেস একটা, শিপিং অ্যাড্রেস একটা, অর্থাৎ আপনি বিলটা কালেকশনে করবেন এক জায়গা থেকে, ট্রানজ্যাকশনের যে লেনদেন সেটা এক জায়গা থেকে করবেন। আবার দেখা যাচ্ছে বিলিং অ্যাড্রেস কোনোটা ঢাকা কিন্তু শিপিং অ্যাড্রেস চিটাগং, অর্থাৎ তার মানে হেড অফিস ঢাকা, সেখান থেকে আপনি সেটা আপনি বিলিং অ্যাড্রেস হিসেবে ব্যবহার করবেন, কিন্তু তার প্রোডাক্টটা শিপিং হবে চিটাগং। তাহলে আপনার এখান থেকে টিকমার্কটা উঠাই দিতে হবে, যে বিলিং অ্যাড্রেস শিপিং অ্যাড্রেস যদি একই হয় তখন কিন্তু এখানে টিকমার্ক থাকবে। যদি বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস একই না হয় সেক্ষেত্রে আপনি টিকমার্কটা উঠাই দিবেন। এখানে উঠাই দিলে আপনার এইরকম আর একটা অ্যাড্রেস চলে আসবে, যে বিলিং অ্যাড্রেস এইটা, আবার শিপিং অ্যাড্রেস ইন্ডিভিজুয়াল আলাদাটা, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। এরপরে নোটস, আপনি যদি কোনো স্পেশাল নোট রাখতে চান যে এই এই কাস্টমারের সাথে আমার এত টাকা ডিউ আছে বা কিছু, বা অন্য যে কোনো নোটস, যে উনি মানে যে কোনো নোটস আপনার ব্যক্তিগতভাবে ওনার সাথে ব্যবসা শুরু করার ক্ষেত্রে হয়তো কোনো একটা কিছু আপনি এন্ট্রি করে রাখলেন এখানে, এই নোটটা যখন আপনি কাস্টমারের সাথে কাজ করবেন, যতদিন আপনার এই ডাটা বেজে এই কাস্টমারের ইনফরমেশন থাকবে ততদিন এই নোটটাও থেকে যাবে। স্পেশাল কোনো নোট আপনি রাখতে পারেন, হতে পারে যেমন আপনার কোনো পরিচিত একজনের সোর্সে এনার সাথে বিজনেস হয়েছিল, আপনি যে কোনো কিছু একটা এখানে লিখে রাখতে পারেন নোট হিসেবে। এরপর অ্যাটাচমেন্ট, যদি অ্যাটাচমেন্টে কোনো কিছু থাকে, এ দেখেন 20 MB পর্যন্ত একটা অ্যাটাচমেন্ট আপনি রাখতে পারবেন, যেটা ফাইল সাইজ মিনিমাম মানে সর্বনিম্ন সর্বোচ্চ হবে 20 MB, ঠিক আছে, 20 MBর উপরে হবে না। তাহলে এটা অ্যাটাচমেন্ট রাখতে পারবেন, নোট রাখতে পারবেন। এরপরে পেমেন্ট, ওনার প্রাইমারি পেমেন্ট মেথড কি, এখানে কিন্তু অনেকগুলো গেটওয়ে আছে। ওনার হচ্ছে ক্যাশে নাকি চেকে নাকি ক্রেডিট কার্ডে না ডিরেক্ট ডেবিটে। দেখা যাচ্ছে উনি আপনার কাছ থেকে সবসময় চেকে কেনে, তাহলে উনি কি ক্যাশে করতে পারবে না লেনদেন? হ্যাঁ পারবে, কিন্তু প্রাইমারি আপনি পেমেন্ট মেথডটা কি, যে ধরে নিলেন উনি প্রায়ই আপনার সাথে চেকে পেমেন্ট করে, তাহলে আপনি চেকটা দিয়ে রাখলেন এরকম। এরপরে টার্ম, ধরে নেন যে আপনার ডিফল্টে টার্ম আছে, ডিফল্টে নেট 30, অর্থাৎ সবার ক্ষেত্রে সব কাস্টমারের ক্ষেত্রে বিজনেস করার ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো ট্রানজ্যাকশন করেন বা ইনভয়েস করেন এই ক্ষেত্রে আপনার নেট 30টা শো করে ডিফল্টে সবার ক্ষেত্রে। কিন্তু আপনার এই যে ব্যক্তি, এই যে কাস্টমার, ওনাকে যে অ্যাড করবেন ওনার ক্ষেত্রে শুধুমাত্র নেট 15, অর্থাৎ ওনার সাথে
15 দিনের নেগোসিয়েশন আছে যে আপনি 15 দিনে ওনার কাছ থেকে পেমেন্টটা নেবেন, তাহলে নেট মানে 15 আপনি এখানে দিতে পারবেন। যদি নেট 60 হয় তাও দিতে পারবেন। তার মানে প্রত্যেকটা কাস্টমারের ডাটাবেস আলাদা আলাদা যেভাবে আর কি করতে হয় সেইটা কিন্তু এখানে সব কিছু আপনি দিতে পারবেন। এবার ল্যাঙ্গুয়েজ কী হবে, যে ওনার ইনভয়েসের যে ল্যাঙ্গুয়েজটা কী হবে, ইংলিশ। পৃথিবীর আমরা জানি অনেকগুলো ভাষা আছে, তো এখানে কয়টা ভাষা দেখেন ইনভয়েস করা যায়, ইংলিশে, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইটালিয়ান, আবার চাইনিজ ট্রেডিশনাল, আবার পর্তুগিজ, এটা ব্রাজিলিয়ান পর্তুগিজ, এটা এই যে ভাষাগুলোই হাতে গোনা এই 5টা 6টা ভাষায় কিন্তু আমরা ট্রানজ্যাকশনগুলো করতে পারি। এরপরে সেলস ফর্ম ডেলিভারি অপশন, এখানে কি আছে, ইউজ কোম্পানি ডিফল্ট, নান, সেন্ড লেটার, প্রিন্ট লেটার। আপনি যে চান যে এনার সাথে যত ট্রানজ্যাকশন হবে এটা সেন্ড লেটারে যাবে নাকি প্রিন্ট লেটারে যাবে, ঠিক আছে। আবার নান করতে পারেন, আবার ইউজ কোম্পানি ডিফল্ট, আমার কোম্পানিতে কি করা আছে, যেমন আমরা কোম্পানি সেটিং এর সময় কি করছিলাম মনে আছে, সেন্ড লেটার, অর্থাৎ ইমেইলে সেন্ড লেটার হিসেবে যাবে। এখন আমার সেন্ড লেটার চুজ করাও যা, ইউজ কোম্পানি ডিফল্ট মানেও তাই, তার মানে আমার কোম্পানি ডিফল্টে সেন্ড লেটার আমরা সেভ করছিলাম ডাটাবেসে। এখন যদি আমি কিছু না করি, এইটা এইভাবে থেকে রেখে দিই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইউজ কোম্পানি ডিফল্টে থেকে যাবে। আমি যদি মনে করি যে না, শুধুমাত্র এই কাস্টমারের বেলায় আমি প্রিন্ট লেটারে পাঠাবো, অর্থাৎ যখন আমার প্রোডাক্টটা ওনাকে ডেলিভারি করতে যাবে তার সাথে, যেমন আমাদের দোকানে দোকানে অর্ডার কাটতে আসে না মানুষ, যে সেলস রিপ্রেজেন্টেটিভরা, ওনারা কি করে, যখন প্রোডাক্টটা নিয়ে আসে নিজে তো বুঝে দিয়ে যায়, ফুড আইটেমগুলো বিশেষ করে, তখন বুঝে দিয়ে গেলে তখন কিন্তু ওনাদের সাথে একটা ক্যাশ মেমো থাকে, ওইটা কিন্তু আমাদের দেয় যে এইটা এই প্রোডাক্টগুলো আপনি বুঝে পাইছেন কিনা, ঠিক আছে। ঠিক এরকম যে যখন আপনার প্রোডাক্ট ডেলিভারি দিবে সেইখানে প্রোডাক্টের সাথে ডেলিভারির সাথে একটা প্রিন্ট লেটার, অর্থাৎ ওনার ইনভয়েস সম্বলিত একটা প্রিন্ট লেটার যাবে কিনা। ধরেন স্পেসিফিক আপনার কোনো কোনো প্রতিষ্ঠানে এরকম প্রিন্ট লেটার দিতে হতে পারে, তাহলে আপনি এটাও করতে পারবেন। যদি বলেন যে কিছুই দেবো না, তাও নান করতে পারেন। আর যদি কিছু না করেন তাহলে ইউজ কোম্পানির ডিফল্ট এটা রাখতে পারেন, ঠিক আছে। তারপরে অ্যাডিশনাল ইনফো, তার টার্ম গেল, প্রাইমারি পেমেন্ট মেথড গেল, সেলস ফার্ম ডেলিভারি অপশন, এরপরে ল্যাঙ্গুয়েজ। এবার অ্যাডিশনাল ইনফোতে এখানে ক্লিক করি ড্রপ ডাউনে, এখানে ট্যাক্স, ওনার যদি ভ্যাট রেজিস্ট্রেশন আইডিটা আপনি জানেন, উনি যদি সেই ডাটা আপনাকে দিয়ে থাকে, তাহলে ওনার এখানে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন আইডিটা দিয়ে দিবেন। ইউটিআর নাম্বার, ইউটিআর নাম্বার আছে ভ্যাট রেজিস্ট্রেশন আইডির সাথে, একটা ইউটিআর নাম্বার সরবরাহ করতে থাকে, এটা দিয়ে দিতে পারেন। এবার লুক আপ ভ্যাট, এটা যদি ক্লিক করে থাকেন অ্যাসাইন ডিফল্ট ট্যাক্স কোড, আপনি আলাদা ট্যাক্স কোডের আন্ডারে এটা আপনি অ্যাসাইন করতে পারছেন ডিফল্টভাবে। এবার ওপেনিং ব্যালেন্স, উনি আপনার সাথে যখন ব্যবসা শুরু করছে সেখানে আপনার সাথে কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছিল, ঠিক আছে, সেটা যদি থাকে কোনো ওপেনিং ব্যালেন্স দিতে পারেন, না হলে না দিতে পারেন। এরপরে আস্ক অফ, ঠিক আছে, এখানে ডেটটা যে কবে থেকে ওনার সাথে আপনার ব্যবসা শুরু হয়েছে, প্রথম দিন, সেটা আপনি এখানে দিতে পারেন। যদি কোনো দিন মানে আগে প্রিভিয়াস কোনো ডেটে না থাকে, তাহলে আপনি এই রানিং ডেট এটা কিন্তু অটোমেটিক ডিফল্টে সেভ করা থাকবে প্রতিদিনকার ডেট। এরপরে কাস্টম ফিল্ড, ঠিক আছে, এইখানে আপনি কি করতে পারেন, অ্যাড কাস্টমার ডিটেলস, ডিটেলসে আপনি কোনো কিছু ইনফরমেশন রাখতে পারবেন, শর্ট, ফিল্টার অ্যান্ড ট্র্যাক, ক্রিয়েট রেসপন্স ইউর বিজনেস নিডস, ঠিক আছে। আপনার যদি কাস্টমারের সাথে অন্যান্য কোনো কিছু অ্যাড করা লাগে বা এই ধরনের কোনো কোনো ইনফরমেশন থাকে, তা আপনি এখানে অ্যাড কাস্টমার ফিল্ডে আপনি অ্যাড করতে পারবেন। প্রাইভেসির এখানে কুইক বুকসের কিছু মানে এখানে কিছু সেট আপ আছে যে প্রাইভেসিতে গেলে অনেক, যেমন আমি ফার্স্টে একদিন ক্লাসে দেখাইছিলাম যে অনেক কিছু সামনে শো করে না। আবার আপনি চাচ্ছেন যে আপনার এই কোনো ডাটা কোনো কাস্টমারকে আপনি হাইড করে রাখবেন, ওই ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ করে রাখবেন। আর এখানে প্রাইভেসিটা বলতে আমরা একটু ক্লিক করে দেখি যে আমাদের কোন ইন্টারফেসে নিয়ে যায়, এটা সদ্য নতুন অ্যাড হয়েছে। আমরা এরকম প্রতিনিয়ত যে ক্লাসগুলো করব, এই খুঁটিনাটি যে বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো, যে নতুন কি কি ফিচার অ্যাড হচ্ছে বা কোনো ফাংশন অ্যাড হচ্ছে কিনা, বা নতুন নতুন কোনো কিছু মানে অ্যাড, বা এখান থেকে কোনো কিছু, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক কি বলে শর্ট হয়ে যায়, অনেক কিছু আপডেট নিয়ে সেখান থেকে কিন্তু হারায় যায়, আবার অনেক কিছু নতুন অ্যাড হয়, ঠিক আছে। এখানে দেখেন কি করছে, প্রাইভেসিতে ইউর ডিজার্ভ ট্রান্সপারেন্সি ইনটু আওয়ার ডাটা ইউজ, ও আচ্ছা, ডাটা ইউজ প্রাইভেসি, তার মানে এটা আমাদের বিজনেস পারপাজে কোনো কিছু লাগতেছে না, কুইক বুকসের একটা প্রাইভেসির আপডেটেড এনে আমাদের এখানে প্রাইভেসি হিসেবে দিয়ে দিয়ে যাচ্ছে। যেমন আমরা ফেসবুক ইউজ করি, দেখবেন বিভিন্ন ফাংশনে গেলে প্রাইভেসি অ্যান্ড সেটিং বা টার্মস অ্যান্ড কন্ডিশন, এরকম প্রাইভেসিটা এরকম, এছাড়া আর অন্য কিছু না। তারপর আমরা ট্রাই করে দেখবো প্রত্যেকটা সময় যে নতুন কী কী আপডেট নেই। এখন লাস্টে অপশন হচ্ছে সেভ। এখন একটা ব্যাপার আছে, দেখেন এই যে এতগুলো ইনফরমেশন, এর ভিতরে কোনটায় স্টার মার্ক করা আছে, দেখেন শুধুমাত্র এই যে কাস্টমার ডিসপ্লে নেম, এটা স্টার মার্ক করা আছে, আর কিন্তু কোনোটা স্টার মার্ক করা নেই। স্টার মার্ক যেটা করা আছে তার মানে ওটা ম্যান্ডেটরি আমার ফিল আপ করতেই হবে, বাকি কিন্তু আর কোনো কিছু আমি অ্যাড না করলেও কিন্তু আমার হচ্ছে, কিন্তু আমার ডিসপ্লে নেমটা, কাস্টমার ডিসপ্লে নেমটা আমার অবশ্যই দিতে হবে। কাস্টমারের কোম্পানি নেম না দিই
টাইটেল, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, সাফিক্স এগুলো না দিই, ইমেল না দিই, ফোন নাম্বার কিছুই না দিই, আমার কিন্তু কাস্টমারের ডিসপ্লে নেম দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে আমরা এখন একটা কাস্টমার ম্যানুয়ালি যদি অ্যাড করবো, আগে সব কিছু দেখে নিলাম। আর এই যে উপরের যে বিষয়গুলো, এগুলো কিন্তু সব এর ভিতরে, যেমন এই যে নেম অ্যান্ড কন্ট্যাক্ট, এটার সিম্বলটা আছে এই লোকেশনের কন্ট্যাক্টটা আছে যে এই যে অ্যাড্রেসে, তারপর এই যে পরের যে এই যে নোটপ্যাডের যে কন্ট্যাক্টটা দেখাচ্ছে, এটা প্রত্যেকটাই যে নোটস অ্যান্ড অ্যাটাচমেন্ট, এরপরে এই যে মানে পেমেন্ট গেটওয়েটা দেখাচ্ছে, এই যে সব পেমেন্ট, মানে এই আইকনগুলো এখানে শর্টকাটে দেওয়া আছে, ঠিক আছে? আপনি ক্লিক করে করে নিচে স্ক্রল না করে এখানে একটার পরে একটা গেলে দেখা যাচ্ছে পরেরটা আপনি চলে আসতেছে, এরপরে এই যে নিচেরটাই চলে আসতেছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা সমস্ত সব কিছু একটু দেখলাম, কেননা ইন ডিটেলসে মানে অনেকে স্কিপ করে যায়, অনেকে না দেখায়, শুধু নামটা আমি অ্যাড করে দেখাই দিতে পারতাম, কিন্তু এখানে কি আছে না আছে এটা যদি আপনি না জানেন, তাহলে হয়তো ভবিষ্যতে আবার নিজের খুঁজে খুঁজে দেখতে হবে। আচ্ছা, তাহলে আমরা নামটা অ্যাড করে ফেলি। ধরে নেন ওনার নাম মিস্টার ব্রাউন। মিস্টার ব্রাউন, মিস্টার ব্রাউনকে আমরা অ্যাড করবো। দেখেন এই নামটা দিছি, এখন রেড মার্কটা আমাদের চলে গেছে, কেননা এইটা আমাদের মিনিমাম দিতে হবে। ধরে নেন আমি আর কিচ্ছু দিচ্ছি না, আপাতত কিছুই দিচ্ছি না, তাহলে আমরা এখানে সেভ করলাম। তার মানে শুধু নাম দিয়েও যে হয়, এবার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে, কেননা আমাদের একটা কাস্টমার অ্যাড করা হয়েছে, এবার এটা শো করবে আমাদের ডাটাবেজে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এখানে এটা একটা ডুপ্লিকেট করে নিই, অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের কারণে দুটো না হলে মানে অসুবিধা হয়ে যায়, দুটো থাকলে সুবিধা হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে। এই যে মিস্টার ব্রাউন কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। দেখেন কোম্পানি নেম ওনার কিছু দেওয়া নেই, বিলিং অ্যাড্রেস দেওয়া নেই, তারপর আর কিছুই নাই, জাস্ট আমরা মিস্টার ব্রাউন নামে ওনাকে অ্যাড করছি, ঠিক আছে? আমরা এখানে একটু ক্লিক করি, ওনার দেখা যাচ্ছে কারেন্সি, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা অ্যাড করার, অনেক কিছু অ্যাড করার প্রয়োজন হয়, ঠিক আছে? ওনার সাথে দেখা যাচ্ছে এখন আমরা এখান থেকে কিন্তু ট্রানজ্যাকশন ওনার করতে পারি। ওনার এই যে কাস্টমার যখন আমাদের ডাটাবেজে অ্যাড হয়ে গেল, এই কাস্টমার ধরে ধরে আলাদাভাবে আমরা স্পেসিফিক ট্রানজ্যাকশন করতে পারি, ঠিক আছে? কিন্তু কাস্টমার অ্যাড করার আগে আমরা কিন্তু নতুন কোনো ট্রানজ্যাকশন করতে হলে আমার কিন্তু কাস্টমার অ্যাড করা থাকতে হবে, বা আমার ইনস্ট্যান্ট অ্যাড করা লাগবে। কিন্তু যদি কোনো কাস্টমার আমার ডাটাবেজে থাকে, তাহলে কিন্তু আমার ট্রানজ্যাকশনগুলো করতে অনেকটা সুবিধা হবে, ঠিক আছে? এখন আমরা এই কাস্টমার যে মিস্টার ব্রাউন এখানে শো করতেছে, তাহলে আমরা ম্যানুয়ালি অ্যাড করতে গেলে ঠিক এবার চলে যাব কোথায়, নিউ কাস্টমার। এখন কিন্তু আমাদের ইন্টারফেসটা চেঞ্জ, প্রথমে ছিল ইম্পোর্ট আর ম্যানুয়ালি ইম্পোর্ট, ঠিক আছে? সরি, ম্যানুয়ালি অ্যাড, এই দুটো ছিল। এখন কিন্তু নিউ কাস্টমার, এখানে ক্লিক করলে ম্যানুয়ালি, আর এই যে ড্রপ ডাউন অ্যারোটা এখানে সবসময় কিন্তু ইম্পোর্ট, এই যে ইম্পোর্ট কাস্টমার্স, ঠিক আছে? তাহলে আমরা আবার এবার একটু যাই, যে আরেকজন আমরা একটু ইম্পোর্ট করে আসি, তাহলে আর একটু স্বচ্ছ হবে ধারণাটা আমাদের। এখানে যখন বায়ার খুচরা কিছু দিবে যে 2টা 5টা 7টা, এগুলো আপনার ম্যানুয়ালি করবেন, অল্পতেই করতে পারবেন, ঠিক আছে? আমার কথা হচ্ছে যে এখানে সব কিছু ম্যান্ডেটরি না। কুইক বুকস কেন সব কিছু ম্যান্ডেটরি করে নাই, যে একজন বুককিপার যখন এই যদি সব ম্যান্ডেটরি করে দিই, তা সব সব বায়ারের কাছে তো সব কাস্টমারের সব ইনফরমেশন থাকে না। যেমন আপনার একটা কাস্টমার, সাপোজ আজকে কোনো একটা কাস্টমারের সাথে আপনার বিজনেস শুরু হয়েছে, আপনার সেই কাস্টমারের নামটা জানেন, আপনি তার কোম্পানি নেমটা জানেন, ইমেল জানেন, ফোন নাম্বার জানেন, ওয়েবসাইট জানেন না, তাহলে আপনি কি করবেন? কুইক বুকস যদি এখানে স্টার মার্ক অনেকগুলো দিয়ে রাখে, তার মানে কি আপনার এতগুলো ইনফরমেশন না জানা পর্যন্ত কিন্তু আপনি সব অ্যাড করতে পারবেন না যদি স্টার মার্ক করে। কুইক বুকস ইউজার ফ্রেন্ডলি করে রাখছে, কারণ আপনি শুধু নামটা দিয়েই অ্যাড করতে পারবেন, অর্থাৎ যার সাথে বিজনেস হবে অ্যাকচুয়ালি সেই কাস্টমারের নামটা তো আছে। কুইক বুকস এইভাবে কিন্তু এই ফিচারটা দিয়ে রাখছে যে যাতে আপনি মন মতো ম্যানুয়ালি অ্যাড করতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা ধরেন এখন আমরা এইভাবে একটু ডিটেলস একটা জানি। এখানে টাইটেল দিবেন, ধরেন মিস্টার, এমআর দিলাম মিস্টার, ফার্স্ট নেম দেব রবার্ট, ROBERT, রবার্ট, STIPHEN, স্টিফেন, ঠিক আছে? মিস্টার রবার্ট স্টিফেন, দেখেন এই নামটা যা দিচ্ছি, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম যদি কিছু দিই এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এই রবার্ট স্টিফেন আমরা যেখানে যা দিয়েছি তাই চলে এসেছে। সাফিক্সে যদি কোনো কিছু থাকে, যে সাফিক্স বলতে আপনার যদি কোনো মানে ফার্স্ট নেম, যেমন কেউ ফার্স্ট নেমটা ব্যবহার করে, কেউ সাফিক্স ব্যবহার করে, এরকম আছে। এবার কোম্পানি নেম যদি আমরা দিই, যে সাপোজ এখানে বঙ্গ আইটি দিয়ে দিলাম, বা বঙ্গ আইটির এখানে অন্য কিছু দিয়ে দিলাম, ধরেন এখানে আমি দিয়ে দিচ্ছি FEALMART, filmart.com.uk, ঠিক আছে? এখানে মেইলটাও মনে করেন এটা দিয়ে দিই, এই ধরেন মেইলটা দিয়ে দিলাম। মানে আমি একটা ডাটাবেস দিয়ে অ্যাড করে আপনাদের দেখাচ্ছি যে বিষয়টা কেমন। এই এবার ফোন নাম্বার ধরেন, এটা এই উইকের ফোন নাম্বার, এটা অটোমেটিক্যালি আমি অনেকগুলো কাজ করছি যার কারণে এটা ফোন নাম্বার এখানে চলে আসছে। আচ্ছা যাক, এখানে ওয়েবসাইট, ও সরি, কোম্পানির নেমে তো আমি ওয়েবসাইটটাই দিয়ে দিছি, এটা হচ্ছে ওয়েবসাইট,
এইটা ওয়েবসাইট এবং কোম্পানি নেম হবে ফিলমার্ট, FEALMART, ফিলমার্ট এই, ঠিক আছে। যাই হোক, ফিলমার্ট নামটা দেওয়ার কারণে এটা হচ্ছে আমার একটা ই কমার্স সাইট আমার নিজের, ঠিক আছে। এটা খুব তাড়াতাড়ি ই কমার্স হিসেবে যাত্রা শুরু করতেছে। আচ্ছা, তাহলে এই এই ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে। এইবার আমার হচ্ছে বিলিং অ্যাড্রেস, ধরেন এই যে আমার একটা অ্যাকাউন্ট খোলা ছিল কুইকবুকসে, যে ইউকের ডাটাবেস, এখানে কিন্তু সব চলে এসেছে। কাউন্টি কি আছে, কাউন্টি ধরেন বেডফোর্ডশায়ার দিব আমি, বেড ফোর, SHIR, বেডফোর্ডশায়ার দিয়ে দিলাম। আর কান্ট্রি এখানে দিব ইউনাইটেড কিংডম, ইউকেই দিয়ে দিচ্ছি শর্টকাটে। আচ্ছা, এই দিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে আমার যদি কোনো নোট যদি চাই, যে আমি দিয়ে দিলাম এখানে, সাপোজ আপনার নোটে যে কোনো কিছু রাখতে পারেন, COMMERCE, ই কমার্স। আমি জাস্ট এইটুকু, যে আপনার যদি অন্য কোনো কিছু থাকে নোট আপনি রাখতে পারবেন। অ্যাটাচড ফাইল আমার এমন কিছু নাই বিধে আমি রাখতেছি না, আপনার যদি কোনো অ্যাটাচড ফাইল থাকে সেটা আপনি এখানে রাখবেন। এবার পেমেন্ট গেটওয়ে আমি ধরে নিলাম এনার সাথে আমার চেকে পেমেন্ট হবে। টার্ম কত ধরে নেন, সবার ক্ষেত্রে 30 দিন, কিন্তু এনার ক্ষেত্রে 15 দিন দিলাম। এবার কোম্পানি ডিফল্টে কি আছে, তার মানে সেন্ড লেটার আমাদের সেট আপ করা আছে, কিন্তু আমি চাচ্ছি এনার ক্ষেত্রে শুধু প্রিন্ট লেটার যাবে, দিলাম। এবার এখানে ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশ, ওকে, সরি ইটালিয়ানা না, ইংলিশই দিলাম, ঠিক আছে। এবার আমার ভ্যাট রেজিস্ট্রেশন আইডি যেহেতু ওনারটা আমার কাছে নাই, আমি যদি চাই মন মতো দিতে পারি, দিলাম, বা না দিলে না দিলাম। ওপেনিং ব্যালেন্স ধরেন 2000 পাউন্ড, এখানে কিন্তু পাউন্ডে হিসাব হবে, ঠিক আছে। এবার এই যে আজকের ডেটেই ধরেন ওনার সাথে বিজনেস, আমার এখানে কাস্টম ফিল্ডে এখানে আর কিছু আমার অ্যাড করার মতো কিছু নাই, আমি মোটামুটি সব কিছুই অ্যাড করছি। এখন আমি এনাকে অ্যাড করে দিলাম। দেখেন অনেক ইনফরমেশন দিয়েছি, অনেক কিছু দিয়েনি, তার মানে কি অ্যাড হবে না, হবে, শুধু নামটা থাকলেই হবে, আর কিছু লাগবে না। তারপরও ধরে নিন আপনাদের কাস্টমার এইগুলো দিতে পারে, এই জন্য আমি একটা মানে ম্যানুয়ালি অ্যাড করে সুন্দরভাবে দেখালাম উদাহরণস্বরূপ, ঠিক আছে। যে আপনার কাছে এইগুলো ইনফরমেশন আছে, পুরোটা নেই, অল্প কিছু আছে, তাহলে আপনি অ্যাড করতে পারবেন কিনা, তাই একটা দেখালাম। সেভ করে দিলাম। সেভ করে দিলে এটা কিন্তু আমার ডাটাবেজে সেভ হয়ে গেল। তার মানে ম্যানুয়ালি আপনাকে তথ্য 2টা দিক 5টা দিক, জাস্ট কাস্টমারের নাম থাকলে আপনার হবে, সাপ্লায়ারের নাম থাকলে হবে। এই দুটো জিনিস, কাস্টমার সাপ্লায়ার, এতটুকু ডাটাবেজে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনার চলে আসছে। এইবার দেখেন এখান থেকে কি কি করা যাবে। দেখেন এইখানে থাকতে থাকতে আমি একটু দেখাই। যেমন এই যে মিস্টার রবার্ট স্টিফেন, এখানে নাম চলে আসছে, কোম্পানি নেম দেখেন চলে আসছে, নোট কি, ই কমার্স। এই যে এখানে ভিউ ট্রানজ্যাকশন ডিটেলস, আমরা একটু নেক্সট করি, 4টা নেক্সট করতে হবে। এখানে আপনারা করার পরে দেখেন আমার মতো এরকম ইন্টারফেস আসবে যখন আপনারা যে কোনো একটা ডাটাবেজ অ্যাড করবেন কাস্টমারের। প্রথমটা কিন্তু শুধু মিস্টার অন্য একটা নাম অ্যাড করছি, তার জন্য এত কিছু আসে নাই, কিন্তু এখন কিন্তু একটা পরিপূর্ণ ম্যানুয়ালি ডাটাবেজ অ্যাড করার পর এই 3টা 4টা অপশনে নেক্সট নেক্সট করার আমার অপশন আসছে। একটু ভিডিওগুলো দেখার সময় আপনি প্রশ্ন করেন, আপনি আমাকে 100 প্রশ্ন করেন পার ডে, প্রবলেম নাই, কিন্তু ভিডিওটা দেখে অ্যাকচুয়ালি লাইভ ক্লাস দেখবেন আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে তারপরে কোশ্চেনটা করেন, ঠিক আছে। এই যে এই 4টা আমার নেক্সট 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 করতে হবে, এরপরে ডান করতে হবে। তার মানে এই ফিচারগুলো আপনি প্রত্যেকটা কাজ করতেছেন এখন, মানে প্রত্যেকটা স্টেপে যাচ্ছেন, জাস্ট এটা। এবার এবার দেখেন কি কি আছে, শো করে কেমন করে একটা কাস্টমারের ডাটাবেস। কোম্পানি এই যে ফিলমার্ট, নোট কি, ই কমার্স আমি রাখছি, যদি আমি অনেক লম্বা নোট দিতাম তাহলে এখানে কিন্তু একটা প্যারাগ্রাফ আকারে চলে আসতো। সামারি কি আছে, ওপেনিং ব্যালেন্স এইটা, ওভারডিউ পেমেন্ট এখনো কিছু হয়নি, ওভারডিউ। তাহলে এবার এখান থেকে আমি তাকে এডিট করতে পারবো, ঠিক আছে। এবার এইখানে রিসেন্টলি ভিউ কাস্টমার, এখানে এই যে মিস্টার রবার্ট স্টিফেন, এনারটা আমি লাস্ট সবচেয়ে রিসেন্ট কাজ করছি, এই জন্য ওনারটা শর্টকাটে দেখাচ্ছে। ওই যে আমি একটু আগে বলছিলাম যে টপ কাস্টমার দেখাবে আগে, দেখেন মিস্টার ব্রাউনের যে ফার্স্টে আমরা যেটা অ্যাড করছি এটা কিন্তু 0 দেখাচ্ছে, কারণ কি এনার সাথে কোনো ট্রানজেকশন নাই। এখন এই দুটার ভিতরে টপ কাস্টমার আমার কোনটা, এই 2000 টাকা, 2000 পাউন্ড, ঠিক আছে। তার মানে এইটা কিন্তু আমার অটোমেটিক টপে চলে আসছে, যে আমরা টপ কাস্টমার দেখতে পারবো, ঠিক আছে, হু আর টপ। এখন এটা আমাদের হয়ে গেল। এবার দেখেন এখান থেকে যদি আপনি কোনো কিছু সার্চ করে বের করতে চান, ট্রানজ্যাকশন লিস্ট, এই লিস্টে এসে আপনি ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে সার্চ করলে সেগুলো বের করতে পারবেন, ঠিক আছে। এই ট্রানজ্যাকশন লিস্ট, স্টেটমেন্ট যদি দেখতে চান এই কাস্টমারের, ওনার ওনার যদি কোনো এই যে মিস্টার রবার্ট স্টিফেনের কোনো ট্রানজ্যাকশন যদি দেখতে চান, যে প্রিভিয়াস দিনগুলোতে ওনার সাথে কতগুলো ট্রানজ্যাকশন আছে, এই ট্রানজ্যাকশন লিস্টে আসলে স্পেসিফিক শুধুমাত্র ওনার ট্রানজ্যাকশনগুলো চলে আসবে। এরপরে ওনার সাথে যদি কোনো স্টেটমেন্ট, আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেগুলো বা রিপোর্ট, এগুলো আপনি এখানে এসে দেখতে পারবেন স্টেটমেন্টগুলো। এনার সাথে যদি স্পেসিফিক কোনো প্রোডাক্টে আপনার কাজ করা থাকে তাহলে কিন্তু, সরি প্রজেক্টে যদি কোনো কাজ করা থাকে, অনেক আলাদা আলাদা প্রজেক্ট। এখন দেখেন তার মানে কি, আপনার মনে হতে পারে যে প্রজেক্ট কি জিনিস, আবার এই বিজনেস ট্রানজ্যাকশন কি জিনিস। হ্যাঁ, বিজনেসে বাই সেল পারচেজ এগুলো থাকতেছে, অর্থাৎ সেলস হচ্ছে পারচেজ হচ্ছে, কিন্তু কিছু কিছু স্পেসিফিক প্রজেক্টের আওতায় কিছু কাজ থাকে, যেটা প্রজেক্ট বেস কাজ। এই জন্য
স্টেটমেন্ট বা ট্রানজ্যাকশনের থেকে প্রজেক্টটাকে আলাদা স্বতন্ত্র করে দেখাইছে। দেখেন এখানে কিন্তু সেলসও আছে, এক্সপেন্সের আন্ডারেও অনেক কিছু আছে, কিন্তু প্রজেক্টটা কি, এই প্রজেক্টটা আপনার এখানে আলাদা দেওয়া আছে যে প্রজেক্টের হিসাব নিকাশগুলো আমার ফিনান্সিয়াল রিপোর্টে অবশ্যই প্রভাব পড়ে, ওটা আমার ফিনান্সিয়াল রিপোর্টে হিট করে, কিন্তু প্রজেক্টেও আলাদা করে সংরক্ষিত থাকে। তার মানে মূল যে রিপোর্ট ফিনান্সিয়াল রিপোর্টে সেটাও হিট করবে, আবার প্রজেক্টে প্রজেক্ট বেস আলাদা আলাদা আপনি পাবেন, দুই জায়গায় পাবেন। ঠিক আছে, তার মানে এমন না যে শুধু প্রজেক্টের ভিতরে সীমাবদ্ধ থাকবে, এটা ফিনান্সিয়াল রিপোর্টে মানে হিট করবে না, শুধু প্রজেক্টের ভিতর থেকে দেখতে হবে তা কিন্তু না, কিন্তু প্রজেক্টের ডাটাটা সংরক্ষিত থাকবে, এইটা হচ্ছে তফাৎ। এবারে কাস্টমার ডিটেইলস, ঠিক আছে, কাস্টমার ডিটেলসে দেখার জন্য এখানে ক্লিক করবেন, এরপরে নোটটাও আপনি দেখতে পারবেন। তার মানে এই যে জিনিসগুলো এক একটা স্পেসিফিকভাবে, যেহেতু কোনো লেনদেন নাই বিদায় স্টেটমেন্ট এই যে আসে নাই, প্রজেক্ট কোনো প্রজেক্ট করা নাই, এর লেনদেনটাও আসে নাই। কাস্টমার ডিটেলসে গেলে এই যা যা অ্যাড করছি এইখানে কেবলমাত্র আমরা যা যা অ্যাড করছি, দেখেন এই যে নাম অ্যাড করছি, ইমেইল অ্যাড করছি, ফোন নাম্বার অ্যাড করছি, এই যে ডিটেলস যা যা সব অ্যাড করছি সব কিছু কিন্তু এই যে কাস্টমার ডিটেলসে গেলে চলে আসছে। নোটে ক্লিক করে জাস্ট দেখেন ই কমার্স লেখা আছে, এটা কিন্তু এখানে নিচে চলে আসবে, একটু রিফ্রেশ নিচ্ছে, নিয়ে ই কমার্স লেখাটা এখানে নিচে শো করবে। ঠিক আছে, সরি, নোটটা আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখানে শো না করার কারণ কি, নো নোটস ইয়েট, যাক আমরা শুধু ওই ডাটাবেজে নোট অ্যাড করছি, এরপরে কোনো নোট অ্যাড করে নেই। তো ই কমার্সটা এখানে শো করতেছে আমার নোটসে, কিন্তু এখানে আসতেছে না কেন জানি না সঠিক। আচ্ছা, তার মানে এই হচ্ছে আমাদের একটা কাস্টমার অ্যাড করার পর আমরা দেখতে পাবো, দেখেন এখানে একটা কল দেওয়া আইকন চলে আসছে, এখানে মেইল করা আইকন চলে আসছে, এখান থেকে আমরা সব কিছু করতে পারবো। এখন আমরা ম্যানুয়ালি অ্যাড করা দেখলাম, এখন আমাদের এই যে ইন্টারফেসটা ওভারভিউতে, সরি ওভারভিউ বলছি, কাস্টমারের থেকে এখান থেকে কেটে দেবো, কেটে দিয়ে একটু ব্যাকে যাবো, যে এখানে কি কি শো করবে। মূল যে আমার কাস্টমার্সের যে ইন্টারফেসটা, সেখানে আমাদের কিছু কিছু শর্টকাটে আমাদের ব্যবসার যে চিত্রগুলো সেগুলো চলে আসবে। কীরকম, আমার রানিং এস্টিমেট কত আছে, এস্টিমেট কয়টা আছে, বা সেই এস্টিমেটটার কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণটা টাকায় কত, পাউন্ডে কত আসতেছে, সেইটা এখানে আছে। এই দেখানে এই যে যে প্রত্যেকটা কালার দেখতেছেন না, এই কালারগুলো তখন আপ ডাউন হবে যখন ট্রানজ্যাকশনগুলো এনাদের নামে, এই যে কাস্টমার এনারকে যখন ধরে আমরা ট্রানজ্যাকশন করব, তখন কিন্তু এই কালারগুলো কিন্তু প্রভাবিত হবে। এখন তো সব কালারগুলো সমান্তরাল আছে, দেখেন এস্টিমেট এখানে জিরো আছে, এরপরে আনবিল্ড ইনকাম, ঠিক আছে, আনবিল্ড ইনকামে এখানে একটা জিরো দেওয়া আছে, এগুলো কিন্তু সব চেঞ্জ হবে, ঠিক আছে, যখন ট্রানজ্যাকশন হবে। এবারে জিরো ওভারডিউ ইনভয়েস, ওভারডিউ ইনভয়েসে এখন জিরো আছে, তার মানে এই মানে এই যে যে পার্সেন্টেজগুলো বা এই যে যে শর্টকাট কিগুলো, এগুলো আপনারা কিন্তু যখনই ট্রানজ্যাকশন হবে তখন এক একটা প্রভাবিত কিভাবে হয় এটা দেখতে পারবেন। এরপরে এই যেমন এই যে দেখেন অন ওপেন ইনভয়েস আর ক্রেডিট, এই একটা ওপেন ইনভয়েস আছে, অর্থাৎ ওনার সাথে 2000 পাউন্ড নিয়ে ব্যবসা শুরু করছি, ঠিক আছে, এইটা ওপেন ইনভয়েস হিসেবে কুইক বুকস দেখাইছে। তার মানে যার সাথে কোনো ইনভয়েস এখনো বিজনেস ইনভয়েস হয়নি তাকেও কিন্তু 2000 দেখাই দিছে। কেন দেখাইছে দেখেন, এখানে রিসিভ পেমেন্টটা চলে আসছে, তার মানে ওনার ওপেনিং ব্যালেন্সটা ছিল 2000 পাউন্ড, যেটা দিয়ে উনি ব্যবসা শুরু করছে আমার সাথে। তার মানে ওইটা কিন্তু কুইক বুকস ইনভয়েস ধরে নিয়ে আমাকে দেখাইছে যে আমার টাকা দিছে 2000, ঠিক আছে, 2000 পাউন্ড দিয়ে উনি ব্যবসা শুরু করছে, তার মানে এটা ওপেন ইনভয়েস হিসেবে কুইক বুকস দেখাইছে। এরপরে রিসেন্টলি পেইড, ঠিক আছে, এটাও কিন্তু এখানে চলে আসছে। তার মানে এইগুলো প্রভাবিত হবে যখন আমরা কোনো একটা হিসাব সংরক্ষণ করব বা ট্রানজ্যাকশন করব তখন। এই দেখেন এইবার এই যে প্রত্যেকটা ধরে ধরে কিন্তু এখান থেকে সুন্দর করে আমরা ট্রানজ্যাকশন করতে পারতেছি, ঠিক আছে। ক্রিয়েট, এই দেখেন এখান থেকে কি করা যাবে, একটা আছে প্রথমে ক্লিক করে ক্রিয়েট ইনভয়েস করা যাবে, এই একটা গেল, এটা প্রথমেই করতে পারবো। এরপরে ক্রিয়েট সেলস রিসিপ্ট, সেলস রিসিপ্টটা আমরা এখান থেকে করতে পারবো। ক্রিয়েট এস্টিমেট, এই কাস্টমারকে ধরে আলাদা এস্টিমেট করতে পারবো। ক্রিয়েট চার্জ, এখান থেকে কোনো চার্জও তাকে করতে পারবো। ক্রিয়েট টাইম অ্যাক্টিভিটি, ক্রিয়েট স্টেটমেন্ট, ক্রিয়েট টাস্ক, ক্রিয়েট ইনঅ্যাক্টিভ, মেক ইনঅ্যাক্টিভ, ঠিক আছে, এগুলো আমরা করতে পারবো। তাহলে আমরা অ্যাক্টিভ দেখলাম, যদি বুঝি যে মিস্টার ব্রাউনকে আমরা ইনঅ্যাক্টিভ করবো তাহলে কোথায় যাব, এখানে ক্লিক করে মেক ইনঅ্যাক্টিভ। তাহলে আমরা ম্যানুয়ালি অ্যাড করা শিখলাম, আবার ইনঅ্যাক্টিভ করাও শিখলাম। এই যে এখানে প্রথমে ইনঅ্যাক্টিভে ক্লিক করলে কি বলবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মেক মিস্টার ব্রাউন ইনঅ্যাক্টিভ, আমি দিব ইয়েস, মেক ইনঅ্যাক্টিভ দিলাম। তার মানে আমরা ম্যানুয়ালি অ্যাড করার সময় অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের ব্যাপারটাও আমরা একটু শিখে নিই। এখন দেখবো এখানে দুইটা আছে, মিস্টার ব্রাউন আর রবার্ট স্টিফেন। এখন কিন্তু রবার্ট, সরি, ব্রাউন কিন্তু হারাই গেল। এখন কোথায় আছে এই ব্রাউনকে আমরা কিভাবে আনবো, এখানে কিন্তু একটা চলে আসছে আর একটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন ড্রপ ডাউন অ্যারো, ড্রপ ডাউন অ্যারোতে আমার এইখান থেকে
একদম নিচে এই দেখেন আপনি কি কি এখানে শো করাবেন, এখানে আছে নেম, কোম্পানি নেম, ফোন, ওপেনিং ব্যালেন্স, আবার অ্যাকশন। এখন আপনি কি কি করতে চাচ্ছেন, দেখেন কোম্পানি নেম, আমি চাচ্ছি অ্যাড্রেসটাও শো করুক, দেখেন এই যে অ্যাড্রেসটা চলে আসছে, নেম কোম্পানি নেমের পরে অ্যাড্রেসটা চলে আসছে। আমি চাচ্ছি মোবাইল নাম্বারটাও শো করুক, ফোন নাম্বার একটা, আবার মোবাইল নাম্বার কিন্তু আলাদা, অর্থাৎ একটা ল্যান্ড ফোন, একটা অর্থাৎ মোবাইল ফোন। এখন এখানে যেহেতু মোবাইল নাম্বার নেই বিদায় আমি এখন অ্যাড করতেছি না, শুধু ফোন নাম্বারটা শো করুক। এরপর আমি চাচ্ছি ইমেইলটা শো করুক, এখানে যে ইমেইলটা শো করছে এতক্ষণ কিন্তু ছিল না। সেলস ট্যাক্স এটা আমি শো করাতে চাচ্ছি না, অ্যাটাচমেন্ট যদি থাকে তাও শো করাতে চাচ্ছি না। এই যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ, এখানে যখন ইনক্লুড ইনঅ্যাক্টিভ দেবো দেখেন রবার্ট স্টিভেনের জায়গায় এবার কিন্তু আগের যে আমরা যাকে ইনঅ্যাক্টিভ করছিলাম সেও কিন্তু চলে আসবে। এই যে আমি আগের দিন বং ওয়াইটিটা অ্যাড করছিলাম, এই যে মিস্টার ব্রাউন চলে আসছে, উনি কিন্তু চলে আসছে। এখন এই নামটা দেখা যাচ্ছে না কেন, আমরা অ্যাড্রেসটা একটু ছোট করে দিব, এখানে অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, বা আমরা কিছু একটা কমাই দিব। ধরেন আমরা চাচ্ছি, দেখি এখান থেকে একটু বড় করা যায় কিনা, বড় তো এদিকে টান দিলে হচ্ছে, এখান থেকে হবে না, আমরা কোনো কিছু একটা ছোট করি, শর্ট করে দিই, ইমেলটা, ফোন নাম্বার, আচ্ছা অ্যাড্রেসটা আমরা আপাতত না দিই, এই যে এবার ঠিক আছে। তাহলে দেখেন এখানে ব্র্যাকেট দিয়ে ডিলেটেড ডিলেটেড, তার মানে পার্মানেন্টলি ডিলেট হয়নি, কিন্তু এখানে লেখা আছে ডিলেট হিসেবে। এখন আমরা একে অ্যাক্টিভ করবো কিভাবে, ডিলেটেড স্ট্যাটাস সরাবো কিভাবে, ধরেন অনেক বায়ার দিবে আপনাকে কীরকম জানেন, যখন আপনাকে বুক কিপিং করতে দিবে তখন বলে দিবে, বা এরকম আপনাকে ট্রানজাকশনের যে লিস্টটা দিয়ে দিবে বা কাস্টমারের লিস্টটা দিয়ে দিবে যে এত এত কাস্টমারের সাথে আমার বিজনেস এখন হচ্ছে না, বা এরা আমার এখন অ্যাক্টিভ না, এদের সাথে বিজনেস হচ্ছে না, এগুলো একটু ডিঅ্যাক্টিভ করে রাখে। তখন আপনাকে কিন্তু ডিঅ্যাক্টিভ করে রাখতে হবে। তাহলে ডিঅ্যাক্টিভ করে আপনি ওনাকে এরকম অপরচুনিটি, মানে যখন উনি চাইবে, যদি আপনি ফুল টাইম ওনার সাথে কাজ করেন তাহলে কিন্তু এটা করবেন। কিন্তু উনি খুঁজে পাইলো না, পরে আপনার দেখা যাচ্ছে যে না বুঝে উল্টাপাল্টা বললো, এরকম যেন ফাইল না হয়, ঠিক আছে, কাজে একটু সতর্কতার সাথে এটা করবেন। এবার এইখান থেকে আপনি নিচে কতগুলো পেজ, এক পেজে কয়টা দেখতে চাচ্ছেন, এখানে ধরেন 50টা, এখানে দেওয়া আছে 50টা পেজ সাইজ, ঠিক আছে। আপনি যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ দেখতে পারতেছেন এই একটা, আবার ইনক্লুড প্রজেক্ট, যদি প্রজেক্টটাও দেখতে চান এর ভিতরে, যে প্রজেক্ট যদি এনাদের সাথে থেকে থাকে, তাই এই কাস্টমারের ভিতরে সেই প্রজেক্টটাও আপনার ইনঅ্যাক্টিভের মতো এখানে যেমন শো করতেছে, প্রজেক্টও শো করবে। এটা কিন্তু কুইক বুকস নতুন আনছে, আমি বিগত ব্যাচে কিন্তু এটা ছিল না, ঠিক আছে, প্রজেক্টটা ইনক্লুড করছে। তার মানে এই যে আপডেটেড যে বিষয়গুলো, অনেক কিছু আপডেটেড আসবে। এমন হতে পারে যে না, আপনার কিন্তু মনে হবে কোনোটা টাইমে আমারও তো এই করাই ছিল না, কিন্তু তা না, প্রতিনিয়ত কুইক বুকস আপডেট নেয়। এবার এখানে আছে কি পেজ সাইজ, এখানে 50টা, এখানে 50টা ধরবে আপনার কাস্টমার, যদি আপনি চান 75টা দিবেন তাহলে 75টা আসবে, 100 150 আপনি যা দিবেন এখানে সেরকম নিবে। আমি 75টা দিয়ে দেখালাম, দিয়ে আমি এখান থেকে ধরেন আমার এখানে আর কাজ নাই, এখন আমার ম্যানুয়ালি হয়ে গেছে, ইনঅ্যাক্টিভ করছি। এবার ইনঅ্যাক্টিভগুলোরে মেক অ্যাক্টিভ কীভাবে করবো, এই স্ট্যাটাসটা এখানে থাকবে, এই মেক অ্যাক্টিভে ক্লিক করলাম, এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এটাও মেক অ্যাক্টিভ, এই যে বঙ্গ ইট ইজ নাও অ্যাক্টিভ, মানে এটা আমার ইনঅ্যাক্টিভ ছিল, তা আমি এই দ্বিতীয়টা এটাও মেক অ্যাক্টিভ করে দিই, আর এইটা আমি ইনঅ্যাক্টিভ করে রাখি আগেরটা। তার মানে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ দুইবারই আপনারা দেখলেন, আরও একবার আমি একটা ইনঅ্যাক্টিভ করে দেখাচ্ছি। তার মানে এইটা আমি অ্যাক্সেস দিয়েছিলাম যার কারণে ওটা অ্যাক্টিভ হয়েছিল, মেক ইনঅ্যাক্টিভ আমি দিয়ে দিলাম। আচ্ছা, এই হচ্ছে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ গেল। এবার আমরা কিন্তু অ্যাড করব, আমি শুধুমাত্র এই যে ম্যানুয়ালি অ্যাডটা আমি ডিটেলসে কাস্টমার দেখালাম, কাস্টমার সোজা সাপ্লায়ারও তাই, সাপ্লায়ারও আমি দেখাবো, কিন্তু এই ডিটেলসে এই সেম জিনিসগুলোই আপনি পাবেন, ঠিক আছে। তো এখন আমি মেক অ্যাক্টিভগুলো আমি চাচ্ছি যে এটা শো করবে না, ইনক্লুড ইনঅ্যাক্টিভ শো করবে না, শুধু অ্যাক্টিভগুলোই শো করবে। এই স্ট্যাটাসটা আমি এখান থেকে টিকমার্ক উঠাই দিচ্ছি, তার মানে এখানে কিন্তু এখন ফুলফিল পাবে, আমার শুধু দুটোই শো করতেছে, অ্যাক্টিভ দুইটা। এইবার আমরা যাব ইম্পোর্টে। ইম্পোর্টের আগে এই যে কাস্টমার ডাটা, আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি মেসেঞ্জারে, ডাটাবেজে আপনি পাবেন, অর্থাৎ গুগল ড্রাইভে এটা দেওয়াই আছে, এখানে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে কাস্টমার ইনফরমেশন এটাও দিয়ে দিই, সাথে সাথে সাপ্লায়ার ইনফরমেশন, একটা কাস্টমারের একটা সাপ্লায়ার আছে, ঠিক আছে, আপনারা একটু ডাউনলোড করে নিন এখান থেকে এক্সেল ফাইলটা দুইটা। আচ্ছা, এইবার হচ্ছে আমার কাজ কি, আমি ইম্পোর্ট করব। এখন এখানে কি আছে আমি দেখতেছি, আমি এই প্র্যাকটিস পারপাজে এখানে কিছু জিনিস সাজায় গোছায় অনেক সময় রাখতে হয়, না হলে মনে হবে কি যে কি ক্লাস করাচ্ছে, কেমন, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, এরকম মনে হতে পারে যে ফাইল টাইল গোছানো না গোছানো, কিন্তু বায়ার কিন্তু কখনো আপনাদের গোছানো কোনো কিছু দিবে না, বায়ার বায়ারের মন মতো দিবে।
ওলট পালট করা, মানে কোনো মানে বুঝবেন যে কীরকম এনারা কি ব্যবসা করে না আদৌ এই, মানে এরকম বিভিন্ন রকম মনে হবে। ঠিক আছে, কাজেই এরকম সাজানো গোছানো ফাইল পেয়ে প্র্যাকটিস করতেছেন, ভাবতেছেন কি না কি এই তো পারতেছি সব, এরকম না। অগোছালো কিছু পাইলেও কিন্তু আপনি পাবেন। কাজেই সেই মেন্টালিটি থাকতে হবে যে আপনার সাজাতে হবে। আপনার কাজ কোনো ক্রিয়েটিভিটি দেখানো না, আপনার কাজ শুধুমাত্র উনি যে ট্রানজ্যাকশানগুলো দিবে সেইগুলা ইনপুট করা। এখানে আপনার কোনো কিছু এক্সট্রা অর্ডিনারিভাবে কিছু করতে হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে ধরেন বাইরের ফাইল। কিন্তু আমরা ইম্পোর্টের ওইখানে যাওয়ার আগে যে কোনো জিনিস আমি বলছিলাম যে ইম্পোর্ট করার আগে আমরা কিন্তু কি করব, এটা স্যাম্পল ফাইল ডাউনলোড করব। আমরা জানি অন্য কোনো সফটওয়্যার এরকম ফিচার দেওয়া নাই যে আপনি যে কোনো কিছু ডাউনলোড মানে এই যে ইম্পোর্ট করার আগে একটা এক্সেল ফাইলই কুইক বুকসের থেকে ডাউনলোড করা যায়। আবার ইম্পোর্টও এক্সেল ফাইলে একবারে সফটওয়্যারের ভিতরে ইনপুট দেওয়া যায়। এরকম পাওয়ারফুল সফটওয়্যার মানে কতগুলো আছে বা আছে কিনা আমার জানা নেই, আমার জানার সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু এই সুযোগটা কুইক বুকস কিন্তু দিয়ে রাখছে যে ইম্পোর্ট করার যে অপশনটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এবার একটু এইখান থেকে এই যে নিউ কাস্টমার আছে, নিউ কাস্টমারে আমরা অ্যাড করলাম ম্যানুয়ালি। এবার হচ্ছে ইম্পোর্টে যাব, এখানে ড্রপডাউনে ক্লিক করলাম, করে ইম্পোর্ট কাস্টমারে যাব। ইম্পোর্ট কাস্টমারে গেলে আমার সেই ইম্পোর্ট করার যে অপশনটা, সেই এক্সেল ফাইল দেওয়ার জায়গাটা চলে আসবে এবং একটা স্যাম্পল ফাইল প্রত্যেকটা আলাদা আলাদা ইসে, অর্থাৎ ধরেন এইটা আমরা কি করতেছি, কাস্টমার অ্যাড করছি, একটু পরে সাপ্লায়ার অ্যাড করবো। কাস্টমারে এক ধরনের স্যাম্পল ফাইল দেওয়া, সাপ্লায়ারে এক ধরনের স্যাম্পল ফাইল দেওয়া, আবার প্রোডাক্ট অ্যাড করবেন সেখানে আলাদা, মানে যে ফাংশন যেখানে প্রয়োজন, যে ধরনের ফরম্যাট যেখানে প্রয়োজন কুইকবুক সেখানে সেই ফরম্যাট দিছে, এমন না সব জায়গায় এক ফরম্যাট। ঠিক আছে, এই জন্য এটা নির্ভুল হবে। আমারটা মানে ভুল হতে পারে, কুইক বুকস এটা কিন্তু নির্ভুল হবে। এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ডাউনলোডে স্যাম্পল ফাইল, ধরেন আমরা এখানে কি আছে, প্রত্যেকটা জায়গায় প্রসেস এক, আপলোড, ম্যাপ ডাটা, ইম্পোর্ট, এই তিনটা স্টেপ প্রত্যেকটা জায়গায় সেম। এখন কি বলতেছে, কিছু কিছু জায়গায় দেখবেন এক্সেল খাটে, আবার কিছু কিছু জায়গায় এক্সেল সিএসবি দুইটাই খাটে, আবার কিছু কিছু জায়গায় সিএসবি খাটবে, আবার কিছু কিছু জায়গায় এক্সেল সিএসবি দুইটা একটাও খাটবে না, অন্যটা খাটবে। কোথায় কোনটা খাটবে বা কোথায় কোনটা চাইবে সেটা আমরা দেখব। কিন্তু এক্সেলও যা সিএসবি তার মতো, কিন্তু সিএসবি আলাদা একটা ফরম্যাট। ঠিক আছে, তা আমরা সিএসবিটা অবশ্যই জানবো। এখন আমরা সিলেক্ট সিএসবি অর এক্সেল ফাইল টু আপলোড, আমরা আপলোড করার আগে এই যে আমরা জানি যে এখান থেকে আপলোড করা যায় ব্রাউজ করে, এখন আমাদের লাগবে যে ডাউনলোডে স্যাম্পল ফাইল, এখানে আমরা ক্লিক করব। আমরা চাচ্ছি যে আমরা ডাউনলোড মানে সে আপলোড করার আগে একটা স্যাম্পল ফাইল আমার দরকার। এই দেখেন এরকম একটা হলুদ থাকবে যে অল ডাটা ইজ ফর স্যাম্পল পারপোজ অনলি। তার মানে আপনার কাজ হবে এই 1 নাম্বারের থেকে শুরু করে এই 12-13 নাম্বার, ধরেন 12 নাম্বার পর্যন্ত ডাটা দেওয়া আছে, কিন্তু আপনি আরও কিছু ডিলেট করবেন, ধরেন 5টা 7টা আরও বেশি বাড়ায় এখানে মার্ক করলেন, এই দিক দিয়ে টান দিয়ে মার্ক করবেন। এগুলো সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আপনি দিবেন ডিলেটে ক্লিক, দেখেন সব ডিলিট হয়ে গেল। শুধু 1 নাম্বার কলামটা যেন কোনোভাবে এখানে না, এখানে কোনো এডিট হবে না, কোনো কাস্টমাইজ কিছু হবে, ঠিক 1 নাম্বার কলামটা এই যে যেমন আছে সব কিছু, ওই কালার টালার যদি কেউ মনে করে যে না একটু কালার চেঞ্জ করে আসি, না এগুলো করবেন না, কিন্তু ঠিক যেমন আছে কুইকবুক যেমন দিয়ে রাখছে ওই কলামটা নিয়ে, অর্থাৎ এই 1 নাম্বারের যে রটা নিয়ে, কলামের রটা নিয়ে কেউ যেন কখনো কোনো কিছু না করেন, কারণ ওটা কিন্তু মেইন ব্যাপার। এখন এইটাকে আপনি কি করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, এই সেভ, এই সেভ করে আমি কেটে দিলাম। কেটে দিলে ওইটা ওইটা আমার কোথায় আছে দেখি, আমি একটু দেখি। এটা আমি তো ডাউনলোড করছি, আপনাদের ডাউনলোডটা যেখানে জমা হয় সেখানে থাকবে। আমার ডাউনলোডটা দেখি কোনটা, এই যে স্যাম্পল ফাইল এইটা নাকি, হ্যাঁ এইটা, এই যে কেবল যেটা ডাউনলোড করছি আমার কিন্তু এখানে চলে আসছে। কই, এই যে আমি এটা কপি করে আমি এই পাশে নিয়ে আসবো, স্ক্রিনে নিয়ে আসবো, কেননা আমার কাজ করার সময় তো আমার একটু গোছাই করতে হবে। এই যে তাহলে আমি এটার নাম দিব কাস্টমার্স ইউকে, ধরেন আমার ইউকের বায়ারের কাস্টমার্স। ঠিক আছে, কাস্টমার্স বায়ার ইউকে, আমি বা আপনি যেভাবে যা বোঝেন, 1 দিলেন 2 দিলেন, মানে আপনি বুঝলে হবে। ঠিক আছে, এর নাম যে কিছু মানে রিনেম করলে কিছু ক্ষতি হয়ে যাবে এরকম কিছু না। এখন আমার দরকার কি, এটা ওপেন করব। ওপেন করলে দেখেন পুরো ব্ল্যাঙ্ক, আর একটা ফাইল মানে ওপেন করা বিদায়, যার কারণে আমার একটু ঝামেলা করছে, এটা কেটে দিলাম। আচ্ছা এই হচ্ছে ধরেন আমার ফাইল, যেটা আমি কেবলমাত্র ডাউনলোড করছি। আমি সবসময় এই ফাইলে যদি কাজ করি আমার ভুল তেমন হবে না, কিন্তু আগে যদি কোনো রেডিমেড ফাইল থাকে তাহলে কিন্তু ভুল হবে। তার মানে কুইক বুকসে এগুলোও কিন্তু মাঝে মধ্যে আপডেটেড আসতে পারে, যে না আগে ছিল এই কলামের ভিতরে 12টা ঘর ছিল, এখন কিন্তু আরও একটা কলাম বাড়াইছে, ধরেন এখানে পি ছিল, এখান থেকে
কিউআর পর্যন্ত আরও দুটো কলাম বাড়াইছে, তাহলে কিন্তু আপনার ওই ফাইল কিন্তু নিবে না। যদি এই যে ব্যাকডেটেড ফাইল যেটা আপনার ডাটা রেডি করা আছে, আপনি ভাবলেন যে রেডি করা আছে আমি ওইটা করে দিই, না ওইটা কিন্তু তখন নিবে না। বরং আপনার প্রতিনিয়ত যদি স্যাম্পল ফাইল আপনি ডাউনলোড করে করে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক মানে সহজ হবে আপনার কাজগুলো এবং আপডেটেড থাকবে, মানে ইম্পোর্ট করতে তাতে কোনো সমস্যা হবে না। তাহলে আমার এই কলাম থাকলো, এইবার এই কলাম থাকতে থাকতে আমার বায়ারের যে ডাটাবেস আমি ধরেন সাজাইছি, আমার এলোমেলো ছিল, সেখান থেকে আমি সাজাইছি। কোথায় সাজাইছি? এই যে ধরেন আমার সাজানো, আপনার ধরেন নেম ছিল এই যে এইচ নাম্বারে, তারপরে কাস্টমার টাইপ ছিল ই নাম্বারে, তারপরে কোম্পানির নাম ছিল ধরে নেন এম নাম্বারে, ঠিক আছে, এম কলামে, তারপর স্ট্রিট ছিল ধরেন পি কলামে, তারপর ওপেনিং ব্যালেন্স ছিল ধরেন জি কলামে। এরকম ওলট পালট থাকবে, আপনার শুধুমাত্র সাজাতে হবে ফরম্যাট অনুযায়ী। কিসের ফরম্যাট? কুইক বুকসের। সাজাতে হয় কিভাবে? কপি পেস্ট করে, আর কিছু না। এখানে এন্ট্রি করার কিছু নেই, কারণ আপনি কোনো তথ্য বানাবেন না, আপনি এডিটও করবেন না, শুধুমাত্র উনি যা দিছে ওনার ডাটাবেসটা আপনি কোন ঘরে কোনটা যাবে সেটা কাট করবেন, কপি করবেন, পেস্ট করবেন, এইগুলা করবেন, এই আছে আপনার কাজ। দিন শেষে যখন পুরো আপনার এটা সাজানো হয়ে যাবে, তখন কিন্তু আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে সেই ফাইলটা একেবারে স্ট্যান্ডার্ডভাবে সাজায় রাখবেন, ঠিক যেমন এটা সাজানো। এটা কিন্তু এলোমেলো ডাটাবেসের থেকে সাজানো। এখন আপনার কাজ হবে ধরেন নেম, এই নেমটা থেকে আপনার ওই যে 1 নাম্বারের ওই নেম বাদে 2 থেকে এই যে এইখান থেকে আমি কপি করে নিব। কোথায় নিব? এই যে কাস্টমার বায়ার ইউকে, এইখানে আমি দিব, এই দিলাম। ধরেন আমি নেমটা এইখানে দিছি, আমার ফাইলে সাজাইছি, আমার ফাইলটা আর এই ফাইল সেম ফাইল, সাজানো ফাইল আর এই কুইক বুকসের ডিফল্ট ফাইল সেম ফাইল, কিন্তু তারপর আমি এই ফাইল সাবমিট করব। কেন সাবমিট করব? যে এটা আমার একদম লেটেস্ট ফাইল, আমার কুইক বুকসের থেকে কি বলে ডেমো নামানো, ঠিক আছে, তার মানে এটা ভুল হবে না। আমার আগের ফাইল হয়তো আরও 2 মাস আগের ফাইল, কিন্তু এইটা আমার ভুল হবে না, কারণ আমাকে কুইক বুকস এটা রেফার করতেছে। তাহলে আমি নেম দিলাম, কোম্পানি আমি নিব। তার মানে প্রত্যেক ফাংশনে আপনি আলাদা আলাদা করে এভাবে করলে আপনার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখানে এবার আমি নেম, সরি কোম্পানি নেম এখানে আমি দিলাম। তাহলে আমার প্রত্যেকটা ম্যাচিং করতে হবে যে আমার কোনটা কোথায় আছে, ঠিক আছে। তাহলে কোম্পানি, এবার কাস্টমার টাইপ আমি এখান থেকে মিলাবো আর এখান থেকে টান দিয়ে সব নিব। কাস্টমার টাইপ নিচ্ছি, একবারে আমার কিন্তু অপশন আছে অনেকগুলো নেওয়ার। এই যে কাস্টমার টাইপ দেখেন, এইখান থেকে আমি একবারে এই পর্যন্ত টান দিই, আমি তো জানতেছি সঠিক আছে, আমি জানতেছি সঠিক আছে, এতটুকু নিলে আমার 10 সেকেন্ডও টাইম লাগতেছে না আপনাদের বোঝাতে, কিন্তু আমি কিন্তু তা করতেছি না। সিঙ্গেল সিঙ্গেল কেন নিচ্ছি না? আমিও জানি যে আপনিও ভালো, আপনিও এক্সপার্ট এই লাইনে বা এক্সেলে হলেন, আপনি এক্সপার্ট, তারপর আপনি এক একটা করে নেবেন যে কোনোটা নির্ভুল, মানে সবগুলো নির্ভুলভাবে যাচ্ছে কিনা, কোনোটা ভুল বশত, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ওই ডাটাবেসটা আমি যদি ভুল ডাটাবেস দিই, বায়ার কিন্তু আমার হাত ছাড়া হওয়ার সম্ভাবনা থাকবে। আমি চাইবো 100% সঠিক, মানে মিলানো না পর্যন্ত আমি বায়ারকে সেই ফাইল কুইক বুকসে সেই বায়ারের ফাইল হিসেবে ইম্পোর্ট করব না। আমি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমি কিন্তু মানে কি বলে এটাকে, আমি মানে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ভাবে আমি নিব, তাহলে আমার কিন্তু ভুলের সম্ভাবনা কম থাকবে। কিন্তু এক টান দিয়ে যদি সব নেই, তাহলে কিন্তু ভুল বেশি হবে। তাহলে ধরেন ইমেল নিলাম, এবার ফোন, এখানে ফোন মিলাচ্ছি, আর এই শিটে এসে আমি ফোনটা খুঁজতেছি, খুঁজে এই যে রাখলাম, ঠিক আছে। এইভাবে আপনার মিলাতে হবে। এটা আপনি ছোট বড় করতে পারেন, এতে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার তথ্য যা আছে তাই দিতে হবে, তার বাইরে কিছু না। ফোন নাম্বার দিছি। আপনার আরেকটা ব্যাপার আছে, দেখেন নেম, ধরে নেন নেম আপনার এখানে কিছু দিছেন, কিন্তু কোম্পানির এখানে কোনো নাম দিই নাই, বায়ার কারোর কোম্পানির নাম দিনি, তার মানে কি ইম্পোর্ট হবে না? হবে। শুধু আমি কি বলছিলাম, ওই যে ম্যানুয়ালি অ্যাড করার সময় অপশনটা কি ম্যান্ডেটরি স্টার মার্ক ছিল নেমটা, আপনি এখানে সবগুলো কলাম দিয়ে যান। এই দেখেন এইখানে আমি আরেকটু বোঝাচ্ছি, এইখানে ধরে নেন শুধু নেমটা আছে, আমার যে শিটটা মিলাইছি, তাহলে এ কলামে নেমটা আছে এবং পি কলাম সর্বশেষ আছে, পি কলাম এখানে আছে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার। এখন এখানে দেখেন ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার কিছু নাই, ওপেনিং ব্যালেন্স 00 আছে, তারপরে এইখানে ধরে নেন এক নেম বাদে টোটালি কিছু নাই, মানে নেম আছে, কোম্পানি আছে, কিন্তু কোম্পানির ভিতরে ডাটা নাই, ব্ল্যাঙ্ক আছে। তারপর কাস্টমার টাইপ আছে, কাস্টমার টাইপে ডাটা নেই, ব্ল্যাঙ্ক আছে। ইমেইল আছে, ইমেইলের ভিতরে কোনো ডাটা নাই, ব্ল্যাঙ্ক আছে। তার মানে কি শুধু নেমের এই ঘরটা ঠিক থাকলে, বাকি সব ব্ল্যাঙ্ক থাকলে, শুধু হেডলাইনটা ঠিক থাকলে কিন্তু নিয়ে নিবে, ইম্পোর্ট নিয়ে নেবে। বুঝেন ব্যাপারটা? শুধু নেমের কলামে যদি ব্ল্যাঙ্ক না থাকে, এরকম নাম থাকে নেমের কলাম একদম প্রথম যে এ কলামটা, এখানে শুধু নাম থাকে আর সব ব্ল্যাঙ্ক থাকবে, কিন্তু হেডলাইন থাকতে হবে,
তাহলে কিন্তু ইম্পোর্ট নিয়ে নিবে, কিন্তু নেম না থাকলে নিবে না, আর ব্ল্যাঙ্ক থাকলে নিবে। কিন্তু আপনার এই যে যদি কলামের যে কোম্পানি লেখা এইটা যদি ওলট পালট হয় তাহলে কিন্তু নিবে না, কলাম না মিললে নিবে না। এখানে আপনি সব ব্ল্যাঙ্ক দেন, সব তথ্য নাই থাকতে পারে, তার মানে আপনি এখানে দুটো জিনিস ইনশিওর করবেন। এক হচ্ছে এই 1 নাম্বার কলামে কিছু যেন ওলট পালট না হয়, এই একটা। দ্বিতীয়ত নেমটায় যেন কোনো ব্ল্যাঙ্ক না থাকে, সবগুলো যেন থাকে। আর তৃতীয়ত নেমের পরে যতগুলো কলাম আছে এর ভিতরে কোনো ডাটা না থাকলেও নিবে, কিন্তু আমি যেন ওই কোম্পানির জায়গায় কাস্টমার টাইপ, তারপরে কাস্টমার টাইপের জায়গায় মোবাইল নাম্বার, তারপরে ফ্যাক্সের ভিতরে ফোন নাম্বার, তারপর ওয়েবসাইটের ভিতরে মেইল, মেইলের ভিতরে ওয়েবসাইট, এগুলো যেন ওলট পালট না করি, তাহলে কিন্তু ওই বায়ারের কাজ আমার এই জীবনের মতো শেষ, বরং অর্ডারই ক্যান্সেল করে দিবে, রানিং অর্ডার, আর পরবর্তীতে কাজ পাওয়ার সম্ভাবনাই নেই। তার মানে কপি করতে করতে ওলট পালট যাতে না হয়ে যায়, ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। সাজাতে আপনিও পারবেন, এ যে কোনো যে কাউকে দেখাই দিলে যারা অন্তত কম্পিউটারে মানে শূন্য জ্ঞান আছে সেও কিন্তু পারবে, কিন্তু আপনার ইনশিওর করতে হবে যে না আমি ঠিকঠাক ওয়েতে করতেছি কিনা। তাহলে আমি অনেকগুলো ম্যানুয়ালি দেখাইছি, আপনারা প্রত্যেকটা ম্যানুয়ালি করবেন, বাকিটা আমি সাজায় রাখছি যে সঠিক আমি কপি করে দিচ্ছি, কিন্তু আপনারা এটা করবেন না। আমি জাস্ট ক্লাসটা একটু কি বলে মানে যাতে লং না হয়ে যায় তার কারণে আমি কিন্তু এটা পুরোটা দিলাম। যখন আমি তারপর আমি কিন্তু মিলাম এই মোবাইল নাম্বার, তারপরে ফ্যাক্স, ওয়েবসাইট, তারপরে কি কি আছে প্রত্যেকটা আমি ম্যাচিং করবো। স্ট্রিট অ্যাড্রেস আমি দেখতেছি সব ঠিক আছে কিনা, সিটি, সিটি ঠিক আছে, কাউন্টি, কাউন্টি হচ্ছে ওদের প্রদেশ, ঠিক আছে, পোস্ট কোড, আবার কান্ট্রি সব ইউনাইটেড কিংডম, যেহেতু ইউনাইটেড ডাটাবেজে পড়ছে, ওপেনিং ব্যালেন্স জিরো, ডেট, এই যে ডেট, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার সব ঠিক আছে। এখন এখানে আরো একটা ঝামেলা হয়, যদি ঝামেলাটা হয় তাহলে দেখাতে পারবো, যদি না হয় তাহলে দেখাতে পারবো না। ডেটে দেখেন এখানে কিন্তু স্ল্যাশও ব্যবহার করা আছে, আবার কি বলে ডট দেওয়া আছে, দুইটাই ফরম্যাট দুই রকম, ঠিক আছে। আবার এখানে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না যে কোনটা 1/1/01/2018, এখানে কোনটা মান্থ কোনটা কি বলে ডেট, যে 01টা মান্থ 1 ডেট নাকি এই একটা মান্থ 01 ডেট, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু এইটা আমরা দেখা যাচ্ছে ওই ফিচারে যেখানে ইম্পোর্ট করব সেখানে যদি আমাদের ডাটাবেজে ওই যে এক কোম্পানি সেটিং করার সময় যেটা আমরা করছিলাম সেইটা করার সময় আমাদের যেমন ছিল প্রত্যেকটা ডট ডট দেওয়া ছিল বা এরকম স্ল্যাশ দেওয়া ছিল, এবং যেটা দেওয়া থাকবে আমাদের কিন্তু সেই অনুযায়ী দিতে হবে, কোম্পানি সেটিংয়ে যেটা দেওয়া ছিল সেটা দিতে হবে, না হলে কিন্তু এখানে লাল চলে আসবে কুইক বুকস অ্যাড করার সময়। আমি দেখাচ্ছি, যদি সেরকম সমস্যা বাধে তাহলে আমরা একটু শিখতে পারবো। মানে প্রবলেম প্রবলেম বাদলে সেই প্রবলেমটা সলভ করার মাধ্যমে অনেক কিছু শেখা যায় কুইক বুকসে, এই হচ্ছে সবচেয়ে মজার। তাহলে আমার ফাইলের নাম কি, কাস্টমার্স বায়ার ইউকে, ঠিক আছে, কি হয়েছে কম্পিটিটিভলি মোড, আচ্ছা যাক সে মোড যেটা থাকে থাকুক। তাহলে আমি এটা সেভ করছি, কোথায় সেভ করছি, এই যে এটা আমি সেভ করছি। এখন আমি এটা ইম্পোর্ট করব, যেহেতু আমি নাম জেনে রাখছি, কোথায় রাখছি, ডেস্কটপে। এখন আমি এখানে ক্লিক করলাম ব্রাউজারে, ব্রাউজে ক্লিক করলে আমার কোথায় যাব, আমার ডাউনলোডে আছে নাকি ডকুমেন্টসে আছে নাকি ডেস্কটপে আছে, ঠিক আছে, কোথায় আছে। যেমন আমার এখানে এটা এই যে ডাউনলোডে রাখছি ফাইবারের থেকে কিছু কাজ, তারপরে এখানে ডকুমেন্টসের ভিতরে অনেক কিছু আছে, ডেস্কটপে আপনার থাকতে পারে পিকচারের ভিতরে, আবার লোকাল ডিস্কে থাকতে পারে, আপনার যদি পার্টিশন থাকে সেখানে থাকতে পারে। আপনার জানতে হবে যে আপনার ওই যে ফাইল আপনি কোথায় রাখছেন, যে ফাইলটা ইম্পোর্ট করবেন সেটা আপনি কোথায় রাখছেন। আমি যেমন আমার সুবিধার জন্য ডেস্কটপে রাখছি, নাম কি নামটা জেনে রাখছি। আপনি রাখলেন কিন্তু নাম কি দিয়েছেন তা মনে থাকলো না, কোথায় ফাইলটা আছে তা মনে থাকলো না, তখন তো খুঁজে বেড়াবেন। এই জন্য এই যেমন আমি দেখেন কাস্টমার বায়ার ইউকে এটা লিখে আমি সেভ করছি, আমি যেটা দিয়ে বুঝতে পারি আমি সেটা সেভ করছি। আপনি যেটা দিয়ে বুঝতে পারেন আপনি সেই নামটা রাখবেন, রেখে কোথায় রাখছেন সেটা আপনার লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ওপেন দিয়ে দিলাম, দেওয়ার পরে এইবার কি করব দেখেন, এইটা নিতে নিতে এই নেক্সটটা কিন্তু উজ্জ্বল ছিল এতক্ষণ, ঠিক আছে। এইবার যখন পুরোপুরি এটা ইম্পোর্ট হওয়ার মতো পর্যায়ে হয়ে গেছে, 5 সেকেন্ড মতো লেট করছে এখানে ফাইলটা দেওয়ার পর, এরপরে কিন্তু নেক্সটটা ভেসে উঠছে। তার আমরা এবার নেক্সটে ক্লিক করব। এবার দেখেন চায়ের পাতি চলে গেল গালে। আচ্ছা, কুইক বুকস অনলাইন ফিল্ড কি আছে, আর আমার যে এক্সেল ফিল্ড অর্থাৎ আমি যেটা ইম্পোর্ট করতেছি এটাই কি আছে, সব কিছু ম্যাচ করতেছে কিনা দেখেন। নাম আমার কুইক বুকসে যেমনটা দেওয়া আছে ফরম্যাটে, যে কুইক বুকসের যে ফিচারটা সেখানে ফরম্যাটের নামটা আছে, আমারও নাম অর্থাৎ নেম, আমার ফিল্ডেও নেম আছে। তার মানে ফিল্ডের ভিতরে কি আছে সেটা কিন্তু দেখতে চাচ্ছে না, ঠিক আছে। আমার কুইক বুকসের নেম আছে, কুইক বুকসের ফিল্ডে নেম আছে, মিলছে,
টিক মার্ক উঠছে। এখানে যদি ক্লিক করি দেখেন অনেক কিছু আছে, নেম, কোম্পানি, মানে আমার যতগুলো আছে সবগুলো এখানে আছে। তার মানে কি, আমার যদি কোনোটা ম্যাচ না করে আমার এখান থেকে অপশন দেওয়ার অপশন আছে, কিন্তু যদি ম্যাচ করে যায়, টিকমার্ক হয়ে যায়, তাহলে আমার কোনো কিছু এখানে ক্লিক করার প্রয়োজনও নাই। ঠিক আছে, কিন্তু যদি কখনো ম্যাচ না হয়, যে নো ম্যাচ লেখা ওঠে বা এখানে ক্রস ওঠে, সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, যে ওলট পালট হয়ে যায়, এখানে নেম আছে, এখানে যদি হয় ওয়েবসাইট, তখন আপনি ওয়েবসাইটের এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে ওয়েবসাইটের থেকে আপনি নেমে ক্লিক করে দিতে পারছেন, তার মানে ম্যাচিং করে দিতে পারতেছেন, এই সুযোগটা আছে। এবার কোম্পানি কুইক বুকসের কোম্পানির সাথে আমার এক্সেলের যে শিট, এইটার সাথে আমার কোম্পানিটা ম্যাচিং করছে, এই কলাম, এই দুটো কলাম, মানে জাস্ট কলাম ম্যাচিং, কুইক বুকসের ফিচার ম্যাচিং, এক্সেলের কলাম ম্যাচিং, এখানে কাজ হচ্ছে। ইমেইলের সাথে ইমেইল ম্যাচ করছে, ফোন, মোবাইল, ফ্যাক্সের সাথে ফ্যাক্স ম্যাচিং করছে, এখানে টিকমার্ক, ওয়েবসাইটের সাথে ওয়েবসাইট, স্ট্রিটের সাথে স্ট্রিট, সিটি, সব কিছু, প্রভিন্স, রিজিয়ন বা স্টেট। ঠিক আছে, এখানে দেখেন, এইখানে একটা ব্যাপার দেখেন, এখানে কুইক বুকসের ফিচার আছে কি, হয় প্রভিন্স বা রিজিয়ন বা স্টেট, কিন্তু আমার আছে কাউন্টি। তার মানে কি, কুইক বুকসের আলোকে প্রভিন্স, রিজিয়ন, স্টেট একই জিনিস, আবার এই কাউন্টি মানেও একই জিনিস, কিন্তু এখানে দেখেন প্রভিন্স অবলিক রিজিয়ন অবলিক স্টেট, এই যে তিনটা দেওয়া আছে, এই তিনটার মাঝখানে কাউন্টি হয়তো সিমিলার ওয়ার্ড, কিন্তু এখানে কিন্তু কাউন্টি শব্দটা দেওয়া নাই, তারপরও নিচে কেন, এইটার ইন্টিগ্রেশন সিস্টেমটা কুইকবুকসে ভাবে দেওয়া আছে, যে সিমিলার কিছু সিনোনিমের সাথে, যে এটা প্রভিন্সও যা, রিজিয়নও তাই, স্টেটও তাই, কিন্তু ডিরেক্ট যে ওয়ার্ড টু ওয়ার্ড যদি আমার হতো, এরকম যদি কোনো সিস্টেম থাকতো, তাহলে কিন্তু এখানে কাউন্টি নিত না। ঠিক আছে, তার মানে ওয়ার্ড টু ওয়ার্ড সিমিলার এখানে কিন্তু দেখাই নেই, অর্থাৎ সিমিলার অর্থাৎ সিনোনিমের দিক দিয়ে এখানে কোনো ইন্টিগ্রেশন করে রাখছে কুইক বুক, যে বিভিন্ন দেশে ওই প্রভিন্সও যা, রিজিয়নও তাই, স্টেটও তাই, আবার কাউন্টিও তাই, দেশকাল স্থান ভেদে বিভিন্ন রকম আছে এই একটা জিনিস। ঠিক আছে, বা আরও কয়েকটা জিনিস, এই যেমন পোস্ট কোড, জিপ কোড সেম। ঠিক আছে, এরকম এই জন্য কিছু কিছু জিনিস, যেমন এখানে মানে দেখতেছেন, মানে কোনো ম্যাচিং নাই, আলাদা, কিন্তু জিনিসটা সিমিলার বিধায় কিন্তু টিকমার্ক করছে, এখানেও বোঝার একটু বিষয় আছে। পোস্ট কোড, জিপ কোডে সেম, যেহেতু পোস্ট কোড হিসেবে আছে, এখানে চলে আসছে। এবার এবার কান্ট্রিতে ম্যাচিং আছে, ওপেনিং ব্যালেন্সের সাথে মিস করছে, ওপেনিং ব্যালেন্স ডেট, আর এখানে শুধু ডেট, হ্যাঁ ঠিক আছে, ম্যাচ করছে। এবার দেখেন একটা জিনিস আছে, নো ম্যাচ, ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার, নো ম্যাচ, আবার এখানে কি টিকমার্ক নেই, তার মানে কি ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড হবে না। আর এখানে আছে কি, ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার, আর আমার এক্সেলে কি আছে একটু দেখি, আমি যেটা ইম্পোর্ট করছি, এখানে আছে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, আর ওখানে আছে ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার, এই যে, আর এখানে নো ম্যাচ, তার মানে নো ম্যাচটার কারণ কি আগে দেখেন, এখানে কিন্তু কিছু নাই, ওপেনিং ব্যালেন্স কিন্তু জিরো আছে, অ্যাটলিস্ট জিরো একটা মানে সংখ্যা, ঠিক আছে, কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার পুরো ব্ল্যাঙ্ক, কিন্তু এখানে নো ম্যাচ ওঠার কারণ কি, যে আমার এইটার সাথে অর্থাৎ ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার আর ওইটা ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার, এই দুটো সিমিলার ওয়ার্ড, অর্থাৎ অ্যাজ এ প্রভিন্স, স্টেট, এখানে যেমনটা প্রভিন্স, রিজিয়ন, স্টেট, এটাও যেমন সিমিলার ওয়ার্ড এখানে কাউন্টি হিসেবে, এখানে ট্যাক্স, ভ্যাট, রেজিস্ট্রেশন নাম্বার দুটোই সিমিলার ওয়ার্ড হিসেবে ধরে সেখানে ম্যাচিং করছে, কিন্তু এইখানে নো ম্যাচ ওঠার কারণ কি, এখানে নো ম্যাচ ওঠার কারণ ওর ভিতরে আমরা কোনো ডাটা দেইনি, এটা ব্ল্যাঙ্ক আছে, যার কারণে নো ম্যাচ লেখা, কিন্তু এই নো ম্যাচ এখানে কিন্তু কোনো রেড মার্ক করা নেই, আবার এখানে টিক মার্ক দেওয়া নেই, তাতেও আমাদের অসুবিধা নাই, কিন্তু রেড মার্ক তো করা নেই, যেখানে যেখানে আমরা ব্ল্যাঙ্ক দিব সেখানে কিন্তু এরকম টিক মার্ক উঠবে না, মানে আমার কলাম, এই যে ধরুন ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার বা ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার সেম, এই হেডলাইনটুকু সেম থাকবে কলামের, সেখানে ধরুন এখানে সিমিলার আছে, ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বারও যা, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বারও তাই, কিন্তু ধরে নেন দুটোই সেম, ওখানে ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার, এখানেও ধরেন ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার ধরলাম, কিন্তু মাঝখানে ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কের কারণে নো ম্যাচ, ঠিক এখানে ওপেনিং ব্যালেন্সে জিরো জিরো উঠাই দেন, ওখানে ওপেনিং ব্যালেন্স আছে, এখানে ওপেনিং ব্যালেন্স আছে, কিন্তু শুধু জিরো জিরো যদি উঠাই দিই সেখানেও কিন্তু নো ম্যাচ আসবে, তার মানে যে ঘরগুলোই কোনো কিছু ডাটা দেওয়া থাকবে না সেগুলো এরকম আসবে, সিনারিওটা দেখে রাখেন, এরকম আসবে, কিন্তু যতক্ষণ রেড মার্ক না ওঠে ততক্ষণ আপনার ভুল ধরার কোনো প্রয়োজন নাই, তার মানে টিকমার্ক উঠছে, তার মানে সেগুলো সঠিক আর এইটা সঠিক না, তা না, এই নো ম্যাচ উঠছে এবং এখানে টিকমার্ক নাই, এই স্ট্যাটাসটা প্রমাণ করে যে আপনার এটা ইম্পোর্ট হবে, কিন্তু যদি এখানে রেড মার্ক থাকতো, এই ঘরটায় রেড মার্ক বা এখানে ক্রস থাকতো স্ট্যাটাসটা, তাহলে এটা ইম্পোর্ট হতো না। ঠিক আছে, এই স্ট্যাটাসটা এটা মিন করে, এটা একটু জেনে রাখেন। তাহলে আমরা এখানে ম্যাপ ডাটায় কি করব, আপলোডে তো প্রথমে করলাম, ম্যাপ ডাটা হচ্ছে ম্যাচিং করব। ঠিক আছে, এইটার সাথে কুইক বুকসের সাথে আমার এক্সেল
ম্যাচিং করবো। তার মানে এখানে ম্যাচিং হয়ে গেল, আমার কোনোটাই রেড মার্ক নাই, আর এই যে যেটা এই ব্যাপারটা আমি জানি যে এর ভিতরে কোনো ডাটা নেই বিধায় এরকম আসছে, কাজেই কোনো প্রবলেম নেই। এবার আমি নেক্সট করব, নেক্সট করলে ইম্পোর্টের এখানে চলে যাবে। এইবার দেখেন ওই যে বলছিলাম এই যে ডেটের এখানে একটা ভেজাল বাঁধবে, তো এটা ভেজালটা বাঁধছে বিধায় অনেক কিছু দেখাতে পারে। ঠিক আছে, এবার দেখেন আমরা ডাটা আনছি কয়টা, 9টা, এক্সেলে 9টা ডাটা আনছি। দেখেন নেম, নেমের জায়গায় নেম বসে গেছে, কোম্পানির জায়গায় কোম্পানি বসে গেছে, ইমেইলের জায়গায় ইমেইল, কোনো জায়গায় কোনো প্রবলেম নাই, কিন্তু ওপেনিং ব্যালেন্সের বেলায় শুধু রেড মার্ক। এইখানের কারণটা আমরা একটু দেখব। আর দেখেন এখান থেকে যদি চান যে 9টার কোনো একটা যে আমার এই যে এইটা জেসন কায়রন, এটা আমি ইম্পোর্ট করতে চাচ্ছি না, ভুলবশত ইম্পোর্ট করছি, তাহলে আপনি এখানে টিকমার্ক উঠাই দিলে এই 9টার জায়গায় 8টা হয়ে যাবে, তার মানে এইটা নিবে না। কিন্তু যদি আপনি টিকমার্ক আবার দিয়ে দেন আবার নিবে। ঠিক আছে, যেটা যেটা ধরেন এই পর্যায়ে এসেও, ফাইনাল স্টেপে এসেও যদি আপনি বোঝেন যে না কোনোটা আমি ইম্পোর্ট করতে চাচ্ছি না, তাহলে আপনি সেটা টিকমার্ক উঠাই দিবেন। এখানে 9টা কিন্তু স্যাম্পল বোঝানোর ক্ষেত্রে, স্যাম্পল ফাইল, স্যাম্পল ফাইল, এখানে 900 একবারে নেবে না, 100 করে নিবে, 100 করে নিবে। কুইকবুকস 100 কাস্টমার বা 100 সাপ্লায়ার একবারে নিবে। আপনার হয়তো 5 বার, 500 হইলে 5 বার, 300 হইলে 3 বার আপনার ইম্পোর্ট করতে হতে পারে। কিন্তু আপনার কথা হচ্ছে যে এটা জাস্ট বোঝানোর সুবিধার্থে। আমরা রিয়েল ডাটাবেজে কিন্তু এখনো যাইনি, বুঝতে হবে, কারণ এখানে 9টা দেখানো যা মানে 100 দেখানো তাই। কিন্তু আমরা হচ্ছে যে যেটা মানে আমাদের প্র্যাকটিক্যাল নলেজ যেটা, অর্থাৎ ইনভয়েস, বিল, এগুলো আমরা মনে করেন সবকিছু মানে বাল্ক আকারে দেখবো। কিন্তু এখানে হচ্ছে যে আপনার এই যে ইম্পোর্টে, কারণ এখানে ডেটটা এরকম একটা ইস্যু আসে, এখানে কিন্তু প্রত্যেকটা ক্লিক করে করে ঠিক করতে হয়, যার কারণে এই স্যাম্পল হিসেবে নেওয়া হয়েছে 9টা। এবার দেখেন এই প্রবলেমটা অনেকেরই আসবে, বা ভবিষ্যতে এই প্রবলেমটা অনেকের ফেস করতে হবে। আমাদের এখন একটু ইনশিওর হওয়া দরকার আমরা আমাদের কোম্পানি সেটিংয়ের সময় ডেট ফরম্যাটটা কি দিয়েছিলাম। এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে আমি এখানে সেট আপ করে রাখছি যে যাতে করে এইখানে রেড মার্ক আসে, কারণ আপনাদের প্রবলেম হলে একটা জায়গায় হবে। এখানে দেখেন, এখানে ক্লিক করলে কি আসতেছে তাই দেখেন, এর উপরে মাউসটা নিলে কি আসতেছে দেখেন, ডেট মাস্ট বি ইন ফার্স্ট ইয়ার, এরপরে মানে ডট দিয়ে, এরপরে মান্থ, এরপরে ডট দিয়ে ডেট ফরম্যাট, অর্থাৎ এরপরে কি আছে ডট দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে কি দুইখানে দুই রকম চিহ্ন, জাস্ট চিহ্নের তফাৎ, আর কিছু না। দেখেন আমরা তাহলে একটু দেখি যে আমাদের কি দেওয়া ছিল। যদি বুঝি যে না কুইকবুকস আমাদের সাজেস্ট করতেছে যে ইয়ার, ইয়ার ডট মান্থ ডট ডেট, এটা কুইকবুকস আমাদের প্রেফার করতেছে, কিন্তু আমরা যদি আমাদের ডাটাবেস এখানে যেমন বর্ণনা করা আছে এভাবে রাখি থাকি, তাহলে আমরা সঠিক, কুইকবুকস ভুল। আমরা এটা জেনেও আমরা ইম্পোর্ট করবো, এবং ইম্পোর্টে লাল অবস্থা থাকার পরেও ইম্পোর্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তা আমাদের শুধু জেনে নিতে হবে যে আমাদের ডেট ফরম্যাটটা আমরা কি সেট আপ করছিলাম। সেটা আমাদের জানার জন্য আমরা চলে যাব অ্যাডভান্সে। অ্যাডভান্সে যে আমাদের জানতে হবে, এই দেখেন মান্থ অবলিক ডেট অবলিক ইয়ার, আমরা কিন্তু এভাবে দিছিলাম। ঠিক কুইকবুকস আমাদের কি বলতেছে দেখি, কুইকবুকস যতই আমাদের ভুল বলুক এখানে বলতেছে ইয়ার ডট মান্থ ডট ডেট, এই ফরম্যাট দিতে বলতেছে মাস্ট বি, আমরা ওটা দেব না। দেখি কুইকবুকস কি করতে পারে। তা আমাদের কি করা আছে, আমাদের যেহেতু এখানে দেওয়া আছে এই চিহ্ন অবলিক দিয়ে মান্থ ডেট ইয়ার, আমরা ওইটাই দিই, দেখি কি করতে পারে। এবার দেখি ইম্পোর্ট করি, ইম্পোর্ট করলে দেখা যাক কি হচ্ছে। ওখানে কিন্তু লাল আছে, ওইখানে লাল আছে, এইখানে একটা ব্যাপার দেখেন, অন্য কোনো কিছু লাল থাকলে নিবে না, কিন্তু এখানে লাল দেখাচ্ছে, কুইকবুক প্রেফার করতেছে আমাদের ওইটা ওইভাবে দেওয়ার জন্য, কিন্তু আমরা দিব না, তারপরেও দেখেন 9টায় নিয়ে নিচ্ছে, 9টায় নিয়ে নিচ্ছে। যদি এখানে ওই রেড মার্কটা না আসতো তাহলে আপনাদের বুঝতে কিছুটা এই এই জিনিসটায় ঘাটতি থেকে যেত। তো অনেকে এই প্রবলেমগুলো দেখায় না, ঠিক আছে, অনেকে স্কিপ করে যায় বিভিন্নভাবে। এখন আমার কথা হচ্ছে যে প্রবলেম যদি আপনি না জানেন কুইক বুকসে, শিখলেন কাজ শিখলেন, কিন্তু প্রবলেম যদি না জানেন প্রবলেম সলভিংও জানবেন না। ঠিক আছে, আমি প্রবলেম ক্রিয়েট করে করে দেখাবো যে কিভাবে সেটা সলিউশন করতে হয়। কিন্তু যদি কেউ একজন মানে রেডিমেড কোর্স করাই দিয়ে যায় যেটা ফ্রাঙ্কলি আপনি করতে পারবেন সব কিছু খুব সুন্দর করে, তাহলে কিন্তু সেখানে শিক্ষণীয় কিছু থাকলো না। আমি প্রবলেম ক্রিয়েট করে করে তারপরে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করবো। তাহলে এটা কিন্তু আমাদের ইম্পোর্ট হয়ে গেল। ঠিক আছে, এখানে আপনার কাস্টমার 9টা করেন আর 900 করেন, স্টেপ সব একই, স্টেপ একই। তাহলে আমরা কাস্টমার্স করে ফেললাম, এই যে সব দেখেন চলে আসছে, নাম, কোম্পানি নেম, ফোন নাম্বার, ইমেইল, ওপেনিং ব্যালেন্স। এখন এখানে আসছে আমি যে কটা শো করাইছি, আমি যদি চাই আরও শো করবে, এখানে কিন্তু আরও চওড়া হয়ে যাবে, কাজেই অনেক কিছু দেখা যাবে না। আপনি অনেক কিছু দিতে পারেন, অ্যাটাচমেন্ট, সেলস ট্যাক্স, মোবাইল অ্যাড্রেস, সব কিছু দিতে পারেন। ঠিক আছে, তাহলে এই গেল কিন্তু আমাদের ইম্পোর্ট কাস্টমার। তাহলে এডিট আমরা এবার একটু দেখব, ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ আমরা দেখছি, এখন এডিট করা দেখব। ধরেন আমার এই যে প্রথমে কাকে অ্যাড করছিলাম, মিস্টার
এই যে মিস্টার ব্রাউন, এনাকে আমি একটু এডিট করবো, তাহলে কি করতে হবে, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে এডিট হবে না, অন্যান্যগুলো আগের যেগুলো অ্যাড করছি এখানে এডিট হতো, কিন্তু এ আমার ক্লিক করতে হবে এনার নামের উপরে, নামের উপরে ক্লিক করলে ওই যে আগের মতো ইন্টারফেস অ্যাড হয়ে যাবে, যখন ফার্স্ট অ্যাড করছিলাম ওই ইন্টারফেসটা চলে আসবে। এই ইন্টারফেসটা আসলে এইখানে আমাদের এডিটার অপশন আছে, দেখেন মিস্টার ব্রাউনকে বা যে কাউকে আপনার যে কোনো ইনফরমেশন ধরেন ওনার সাথে বিজনেস ছিল, কিন্তু উনি ফোন নাম্বারটা চেঞ্জ করছে, বা ওনার মেইল নাম্বারটা চেঞ্জ হয়েছে, বা শিপিং অ্যাড্রেস বা বিলিং অ্যাড্রেস বা এভরিথিং, ওয়েবসাইট চেঞ্জ হয়েছে, উনি আপডেটেড কোড মানে মানে আমাদের জানাইছেন মেইলে, বিজনেস প্রতিষ্ঠানে জানাইছে যে আমি আমার ওয়েবসাইটটা চেঞ্জ করছি, শুধু আমাকে না, উনি যতজনের সাথে বিজনেস করে ওনার সমস্ত, ধরেন আপনি ওনার সাপ্লাইয়ার, উনি আপনার কাস্টমার, এখন সাপ্লাইয়ারের সাথে কমিউনিকেশন ঠিক রাখার জন্য, বিজনেস মানে সমস্ত লেনদেন ঠিক রাখার জন্য আপডেটেড থাকলো, এটা ওনার কর্তব্য যে উনি একটা মেইল করলো, সিসিতে অনেককে রেখে দিল যে আমার বিজনেস মেইলে প্রবলেম হয়েছে বা আমার ওয়েবসাইটে প্রবলেম হয়েছে, যার কারণে নতুন নতুন ওয়েবসাইটে মানে বিজনেস পরিচালনা করতেছি, যার কারণে আপনাদের আপডেটেড জানায় রাখলাম। ধরে নেন আমরা ওয়েবসাইটটা চেঞ্জ হলো, বা নাম্বারটা, ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে, কোডটা ধরেন এই নাম্বারটা ছিল, এখন আমরা দেখে নেব যে এখান থেকে নাম টাম তো উল্টো পাল্টা চলে আসতেছে, আচ্ছা দিলাম, এই এই নামটাই দিলাম, সমস্যা নেই। এখানে ধরে নেন নাম্বারটা চেঞ্জ হয়েছে ওনার কত, ধরেন এখানে যা ছিল তার থেকে আমি একটু চেঞ্জ করে আর একটা দিলাম, যে এইটুকু চেঞ্জ হয়েছে ওনার নাম্বারটা, বা এখানে যদি কোনো ওয়েবসাইট চেঞ্জ হয়ে থাকে সে ওয়েবসাইট চেঞ্জ হয়েছে, যা কিছু চেঞ্জ হবে আমরা এডিট করে আমরা কিন্তু সেভ দিব, মানে যাটুকু আমার দরকার এডিটের সেইটুকু এডিট করার পর আমি সেভ দিব, এভাবে কিন্তু আমার সুন্দর করে কিন্তু এডিট হয়ে যাবে। এখন এডিটটা কিন্তু ম্যান্ডেটরি না, কিন্তু তারপরেও প্রয়োজন বোধে অনেক কিছু আমার এডিট করতে হবে, ঠিক আছে, তাহলে এডিট করবে এইভাবে। এবার মেক অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এটা দেখালাম, এখন আমরা চলে যাব ডিরেক্ট সাপ্লাইয়ারে, এই সেম জিনিস ওখানে আর বিস্তারিত খুব বেশি বলা লাগবে না, কারণ এই একই জিনিস একই রকম, মানে বিন্দুমাত্র কোনো চেঞ্জেস নাই, শুধু ফাইলটা আলাদা। এই যে সাপ্লাইয়ারে আমরা চলে আসি, সেলসের আন্ডারে কাস্টমার্স আর এক্সপেন্সের আন্ডারে সাপ্লাইয়ার, ঠিক আছে, এখানে সাপ্লায়ার্সে চলে আসি। এখন এই দুটো জিনিস কিন্তু সিমিলার, কুইক বুকসে অন্য তেমন কিছু, যেমন এটা কেমন একটা সেলস একটা পার্সেস, দুটো কিন্তু সম্পূর্ণ একটা একটা বিপরীত, কিন্তু কাজ সব কিছু কিন্তু সেন্স। দেখেন আগে লেখা ছিল, আগের মানে এই বিগত ব্যাচে করাইছি অ্যাড সাপ্লাইয়ার, ঠিক একটু আগে কাস্টমার অ্যাড করার সময় লেখা ছিল ইম্পোর্ট কাস্টমার ইম্পোর্ট সাপ্লাইয়ার, এখানে কিন্তু সরি, ওখানে মানে কাস্টমার অ্যাড করার সময় ইম্পোর্ট কাস্টমার এবং অ্যাড কাস্টমার, ঠিক আছে, ম্যানুয়ালি এটা লেখা ছিল, আর এখানে কিন্তু সাপ্লায়ারের যে আর এক নাম ভেন্ডর, এটা কিন্তু এখানে স্পেসিফিকভাবে দেখানো আছে, এখানে লেখা আছে সাপ্লায়ার্স, কিন্তু এই আপডেটে এখানে সাপ্লায়ারকে এখানে ভেন্ডর হিসেবে অভিহিত করছে, কিন্তু আগে কিন্তু এটা করেনি। তাহলে এখানে কি বলছে দেখেন, কিপ ট্র্যাক অফ হু ইউ পে, ঠিক আছে। এবার এখানে আরও একটা টিউটোরিয়াল দেওয়া আছে, যদি আপনার কিছু বুঝতে বাকি থাকে, বা এখানে যদি বোঝেন যে না কুইক বুকসের থেকে একটা ভিডিও দেওয়া আছে, তাহলে আমি একটু দেখে নিই, অফিসিয়াল 3 মিনিট 3 সেকেন্ডের ভিডিও, আপনি একটু দেখে নিতে পারেন একটু চোখ বুলায়, যে কিভাবে কি কাজ টাজ, মানে যেমনটা আমরা ক্লাস করছি এর একটা সামারি আপনি পাবেন এখানে, ঠিক আছে। আচ্ছা এবার এখানে কিছু হাইলাইটস কিছু লেখা আছে, যে ফাইন্ড অল ইউর ভেন্ডর্স বা কন্ট্রাক্টরস, অর্থাৎ সাপ্লায়ারকে 2-3টা নামে, ভেন্ডর্স কন্ট্রাক্টর বিভিন্ন নামে অভিহিত করছে, ইন ওয়ান প্লেস, মানে সবাইকে আপনি এক প্লেসে পাচ্ছেন। সি হাউ মাস ইউ আর স্পেন্ডিং বাই ভেন্ডর, ঠিক আছে। তারপরে কিপ ট্র্যাক অফ মানি ইউ ওই এস ভেন্ডর বা বিলস, ঠিক আছে। এখানে 3টা আপনার যা কিওয়ার্ড দিয়ে দিছে, যে সুন্দর করে আপনি একটা ধারণা পাচ্ছেন, পাওয়ার পরে আমরা কি করবো, আগে এসে অ্যাড করবো ম্যানুয়ালি, ওই সেম প্রসেসে এখানে অ্যাড ভেন্ডরে যাব, আগে যেমন গেছিলাম অ্যাড কাস্টমার ম্যানুয়ালি, আর এখানে আছে অ্যাড ভেন্ডর, ঠিক আছে। এখানেও কিন্তু সেম জিনিস, আমি ধরেন মেইনলি একটা নাম দিব, মিস্টার হারিস দিলাম, মিস্টার হ্যারিস নাম দেওয়ার পরে আমি আর কিছু দিচ্ছি না, বা যদি কিছু দিতে চান দিতে পারেন, অর্থাৎ ম্যানুয়ালি অ্যাড করা ওই সেম প্রসেস, এই একটা ইনফরমেশন নামটা ম্যান্ডেটরি থাকতে হবে, আর যত যা কিছু আপনার আছে তাইলে দিবেন, না থাকলে দিবেন না, যে কয়টা আপনাকে বায়ার প্রোভাইড করবে সেইটা দিবেন, ঠিক আছে। কিন্তু ওই কাস্টমারে যা যা করছি এখানেও কিন্তু সেম, তাহলে আমরা সেভ করলাম, সেভ করলে আমার কিন্তু এই যে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে আমার সেই সাপ্লায়ারের লিস্টে নিয়ে আসবে।
এই যে আমরা যেহেতু ফার্স্ট একজনকে কি বলে অ্যাড করলাম, তাতে কিন্তু আমাদের ইন্টারফেসটা আমরা চলে আসছি। এইখানে একজন অ্যাড করার পর আমাদের সিনারিওটা ওই ঠিক কাস্টমারে যেমন ছিল সাপ্লায়ারের সেরকম, মানে এখানে কোনো তফাৎ নাই, সব কিছু সেম। আমরা যদি এখানে কোনো কোম্পানি নেম দিতাম, এখানে যদি কোনো নোট লিখতাম, এখানে বিলিং অ্যাড্রেস দিলে সেম চলে আসতো। তাহলে আমরা এবার ডিরেক্টলি ওটা তো দুইটা বা একটা ইন ডিটেলসে কীভাবে ম্যানুয়ালি অ্যাড করবেন কাস্টমার সেটা করে দেখাইছি। আপনারা ওই সেম জিনিস কাস্টমার সাপ্লায়ার্স, জাস্ট নাম দুটো আলাদা কিন্তু কাজ সেম। ঠিক আছে, অর্থাৎ কাজ সেম কোন ক্ষেত্রে? বিজনেস পারপাজে কাজ সেম না, কুইক বুকসে অ্যাডিংয়ের ক্ষেত্রে কাজ সেম। কাস্টমার্সের কাছে আপনি প্রোডাক্ট সেল করবেন, আর সাপ্লায়ারের কাছ থেকে নিজে প্রোডাক্ট কিনবেন বিজনেস করার পারপাজে, বাল্ক কোয়ান্টিটিতে, পাইকারি যেটাকে বলা হয়। ঠিক আছে, পাইকার। তাহলে এই হচ্ছে কাজ, মানে প্রাতিষ্ঠানিক। কিন্তু আপনার কুইক বুকসে অ্যাডিং এর ক্ষেত্রে, অর্থাৎ ডাটাবেজ নিয়ে আপনার বুক কিপিং এর ক্ষেত্রে কাজ সেম। অ্যাড করা বা ইম্পোর্ট করা, এটার কাজ সেম। এবার উল্টা বুঝেন না, ঠিক আছে? আচ্ছা, এবার আমার আছে সাপ্লায়ারের যে ডাটাবেসটা আপনাদের দিয়ে দিছি, এইটা আমি ধরে নেন ইম্পোর্ট করব। তাহলে ইম্পোর্ট করতে গেলে আমার কি করতে হবে? এখান থেকে একটু ব্যাকে আসি, সাপ্লায়ারের লিস্টের থেকে একটু ব্যাকে যাব, ব্যাকে যেয়ে আমার ওই ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলে আমার ওখান থেকেও আমি একটা ফাইল নাম ডাউনলোড করব, স্যাম্পল ফাইল। স্যাম্পল ফাইল ছাড়া আমাদের কোনো কাজ হবে না, কারণ ভুল হওয়া এড়াতে আমার কিন্তু এই যে মিস্টার হ্যারিস অ্যাড হয়ে গেছে, ভুল হওয়া এড়াতে আমার কিন্তু এটা করা লাগবে। এখন এখানে কিছু কিছু দেখেন স্ট্যাটাসে ডেট দেওয়া আছে, যেমন পার্সেজ অর্ডার। যদি আমার কোনো পার্সেজ অর্ডার থাকে সেইটা এখানে কাউন্ট করবে কতদিন। দেখেন আনবিল্ড লাস্ট 365 ডেজ, অর্থাৎ 365 দিন কোনটা আনবিল্ড অবস্থায় আছে সেইটা এখানে স্ট্যাটাসটা থাকবে। তারপরে এখানে আছে কি ওভার ডিউ, আনপেইড লাস্ট 365 দিন, অর্থাৎ এক বছরে, বিগত এক বছরে কোনটা আনবিল্ড অ্যাক্টিভিটিতে আছে, কোনটা আনপেইড অবস্থায় আছে স্ট্যাটাসে, আবার কোনটা ওপেন বিলস অর্থাৎ ওপেনিং অবস্থায় আছে যেটা চলমান, আর কত পেইড করা হয়েছে লাস্ট 30 দিনে, এটার স্ট্যাটাস থাকবে 30 দিনে পেইডটা। ঠিক আছে, আর এই দুইটা থাকবে, ওপেন বিলটা সবসময় আছে ওপেনিং অবস্থায় থাকবে যেটা চলমান, আর পার্সেস অর্ডারটা আনবিল্ড অবস্থায় স্ট্যাটাসটা দেখাবে এক বছর বিগত, আর আনপেইডটাও বিগত এক বছর দেখাবে, ওভার ডিউ অর্থাৎ এটা। আর এটা রানিংটা কোনো স্ট্যাটাস দেখাবে না, ডেটের স্ট্যাটাস দেখাবে না, কিন্তু পেইডের ক্ষেত্রে লাস্ট 30 দিনে কত পেইড করা হয়েছে এটা দেখাবে। এইবার আমাদের কাজ নিউ সাপ্লায়ার অ্যাড করতে গেলে, মানে আমরা যখন অ্যাড করবো ম্যানুয়ালি, এখানে নিউ সাপ্লায়ারে ক্লিক করবো। যেহেতু আমরা একই দেখছি, নিউ কাস্টমার নিউ সাপ্লায়ার ম্যানুয়ালি অ্যাড করা প্রসেস দুটোই সেম। এবার আমরা ড্রপ ডাউনে ক্লিক করবো, ইম্পোর্ট সাপ্লায়ারে ক্লিক করবো। ইম্পোর্ট সাপ্লায়ারে ক্লিক করে আমরা ডেমো ফাইলটা এখান থেকে ডাউনলোড করবো, স্যাম্পল ফাইল। এই যে ডাউনলোডে স্যাম্পল ফাইল, এটা ডাউনলোড করবো। যেহেতু আমরা প্রসেসটা শুদ্ধই দেখছি, তাহলে এই এই অবস্থা যদি আমরা এই করে আমাদের মনে থাকতে থাকতে আমরা সুন্দর করে এখানে দেখেন চলে আসছে ডাউনলোড হয়ে। এখানে নামটা কি, এই যে কুইক বুকস অনলাইন ভেন্ডর, এই লিস্টটা চলে আসছে, ডান। এবার আমি চলে যাব, আমার ফাইলটা পাবো কোথায়? আমার ডাউনলোড অপশনে পাবো। হ্যাঁ, এখান থেকে এখনো আসে নাই, আমি একটু ব্যাকে যাব, ব্যাকে যেয়ে ডাউনলোডে যাব। এসে আমার ফাইলটা এখান থেকে আমি কপি করে নিয়ে আসলাম। আপনি যদি কাট করে নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন। আমি স্ক্রিনে রাখবো, স্ক্রিনে রেখে এটাকে আগে রিনেম করব, অর্থাৎ আমি যে এটাকে ইম্পোর্ট করব, আমার এই কুইক বুকসের দেওয়ার নামটা আমি চেঞ্জ করব, তাহলে আমি সহজে আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, আমি দিচ্ছি এখানে SUPPLIER সাপ্লায়ার্স বায়ার ইউকে। এটা আমার বোঝার জন্য আমি দিলাম যে সাপ্লায়ার অ্যাড করতেছি কোন বায়ার, ইউকের বায়ারের কাজ করতেছি। এখন এর ভিতরে যে আমার কাজ হবে কি, ফার্স্টে এই যে 2 নম্বরের থেকে, এখানেও কিন্তু অল ডাটা ইজ ফর স্যাম্পল পারপাস অনলি এটা দেওয়া আছে। আমি 2 নম্বরের থেকে যাবতীয় সব কিছু ডিলিট করে দেবো। এই ডিলিট করে দিলে একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ব্ল্যাঙ্ক হয়ে গেলে আমার কিন্তু এই ব্ল্যাঙ্ক অবস্থা আমার দরকার। এইবার ওই ফাইলের থেকে এই যে সাপ্লায়ার বায়ার ইউকে, আচ্ছা ওই ফাইল তো রেডি হয়ে গেছে। এবার আমি এটা আমি কেটে দিই, এইটা আমার ওপেন করা থাকুক, অর্থাৎ ব্ল্যাঙ্ক যেটা এইটা। এবার আমি ডাটা আনবো কোন জায়গাতে, ধরেন আমি এলোমেলো ফাইল থেকে সাজায় আমি নিজে একটা ফাইল বানাবো, অর্থাৎ ফাইল হবে কয়টা, বায়ার একটা দিবে এলোমেলো ফাইল, সেইটা থেকে আমি সাজাবো একটা আমার মতো করে সুন্দর করে এই ফরম্যাট অনুযায়ী কুইক বুকসের। ওই একটা তৃতীয় ফাইল কোনটা, স্যাম্পল ফাইল যেটা, সেইটা আমি ইম্পোর্ট করবো। কিন্তু আমি বায়ারের কাছ থেকে ফাইল পাবো একটা, বায়ারের অবস্থানও ফাইল, সেইটাকে আমি সাজায় আরও একটা সেকেন্ডারি ফাইল বানাবো। এবং ফাইনাল যেটা আমি ডেমোটা নামাবো, সেই ডেমো ফাইলে বা স্যাম্পল ফাইলে আমি ইম্পোর্ট করবো কপি করে করে। ঠিক আছে,
এই ৩টা ফাইল আমাদের কাজ করতে হবে। তাহলে আমি ধরেন এখান থেকে নেমটা নিলাম, নেমটা নিয়ে আমার এইখানে আমি ইম্পোর্ট করব। নেম, আবার এখানে চলে যাব, ধরেন এখান থেকে এর নিয়ম অনুযায়ী আনবো, অর্থাৎ ওলটপালট করে আমি যাতে না দেই। ঠিক আছে? এই যে কোম্পানি, এরপরে আছে কি মেইল, এভাবে আগেরটা যেমন দেখাইছি ঠিক সেভাবে। ঠিক আছে? আপনার কোনোভাবে যাতে ভুল ভ্রান্তি না হয়। তাহলে আমি বোঝানোর সুবিধার্থে ৩টা করে দেখালাম। বাকিটা আমি ফোন নাম্বার সহ এখান থেকে টান দিয়ে একসাথে করে দেখাচ্ছি। এখানেও কিন্তু একটা ফাইল ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে? তার মানে ওই একই প্রবলেম যদি আমরা ফেস করি, কি সমাধান আমরা কিন্তু জেনে গেলাম। এই যে আমার ফোন নাম্বার, আমি একটু শর্টকাট করে দেই যাতে দেখতে একটু সুন্দর দেখায়। কাজের সব কিছু থাকবে আপনার হাতে, আপনি যেভাবে চান সেভাবে এগুলো করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে বুঝতে হবে যে কোথায় কতটুকু করতে হবে, এমন কিছু না যেগুলো মাথার উপর দিয়ে যাবে। দেখেন এত দূর পর্যন্ত যেগুলো ক্লাস করছেন, মনে হয় না যে খুব ক্রিটিক্যাল বা কোনো রকম কিছু, এটা যে কাউরে বোঝালে সেই বুঝবে। কুইক বুকসের কাজটাই এরকম। ঠিক আছে? হয়তো ব্যাংক রিকনসিলেশন বা এই সমস্ত অ্যাডভান্স যে বিষয়গুলো আছে সেখানে হয়তো যে একটু, তাও এমন না যে যে মানে মাথার উপর দিয়ে যাবে এরকম কিছু না, সহজ বোঝার বিষয় মূলত। ঠিক আছে? আচ্ছা, এইটা আমরা একটু লং করে দিই। এই হচ্ছে আমার, সেভ করে দিব এবার কন্ট্রোল এস দিয়ে, সেভ। আচ্ছা, এইবার আমার কিন্তু এই ফাইলটা রেডি হয়ে গেল। কোনটা আমি আরেকবার ওপেন করে দেখবো যে সব ঠিকঠাক কিনা। এইটা আবার ওপেন করে দেখবো। এটা আরেকবার দেখলাম, দেখে আমার যখন বুঝলাম যে না আমার সব ডাটা ঠিক আছে, আমি শিওর, 100% শিওর। মানে আপনি যতক্ষণ পর্যন্ত এই কলামগুলো সিঙ্গেল সিঙ্গেল না মেলাবেন ততক্ষণ পর্যন্ত হয়তো আপনি একটু চিন্তিত থাকতে পারেন। ঠিক আছে? কিন্তু সব কিছু সিঙ্গেল সিঙ্গেল মেলানোর পর আপনার কিন্তু ধারণাটা স্বচ্ছ হয়ে যাবে। ঠিক আছে? আপনি বুঝবেন যে না আপনার 100% সব কিছু ম্যাচিং করছে। এইবার এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমার ফাইলটা কোথায় আছে, সাপ্লায়ার বায়ার ইউকে নামে আছে, আমার ডেস্কটপে আছে। তাহলে আমি চলে যাব ইম্পোর্টে, এই যে ব্রাউজে যাব, ব্রাউজে ক্লিক করে আমি চলে যাব ডেস্কটপে, আমি আসি বা ধরেন আমি ডাউনলোডে ছিলাম, সাপোজ এখন ডেস্কটপে যাব। ডেস্কটপে যেয়ে সাপ্লায়ার বায়ার ইউকে, এইটা আমি নামটা সিলেক্ট করে দিয়েছিলাম, নামটা দিয়ে আমি এই দেখেন এখানে ভাষা ভাষা অবস্থায় আছে, এবার কিন্তু এটা মানে হাইলাইটস হয়ে গেছে। ঠিক আছে? এবার নেক্সট করব। নেক্সট করার পর এবারও সেম কাহিনী, এবার শুধু দেখেন এই লাস্টেরটা, ট্যাক্স আইডি নাম্বার। আর ওখানে আমার এক্সেলে কি ছিল আমি একটু দেখে আসি। ওইখানে যেমন ছিল ভ্যাট আইডি, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার কাস্টমারের ক্ষেত্রে, এখানে আছে ট্যাক্স আইডি নাম্বার, অথচ এখানে কি আছে, কোম্পানিজ হাউস রেজিস্ট্রেশন নাম্বার। দেখেন জিনিসটা দেখেন, এখানে আছে কুইক বুকস দিয়ে রাখছে কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার, তার মানে কুইক বুকস কিন্তু এটা ভুল দিছে। ভুল দিছে মানে কি, আগেরটা ঠিক ছিল কিরকম, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার দুটো সিমিলার, কিন্তু এখানে দিছে কি কোম্পানিজ হাউস রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা দিছে হাউস রেজিস্ট্রেশন নাম্বার। এখন এখানে কিন্তু তারপরও ওরা নিয়ে নিছে, ওখানে দিছে এক্সেলে দিছে ওর স্যাম্পল ফাইলে হাউস রেজিস্ট্রেশন নাম্বার। কিন্তু আপনি যদি বোঝেন যে না এখানে হাউস রেজিস্ট্রেশন নাম্বার না, এখানে ভুল, এখানে ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার হবে, ট্যাক্স আইডি নাম্বার, আপনি যদি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু মানে হবে না, ইম্পোর্ট হবে না। কিন্তু কুইক বুকস একটা ভুল দেওয়ার পরেও, কারণ আমরা জানি যে হাউস রেজিস্ট্রেশন নাম্বার বা কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার সেম জিনিস, কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। কারণ HMRC ইউকের ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করে, যেটা কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার থেকে স্বতন্ত্র হয়। ঠিক আছে? ভ্যাট রেজিস্ট্রেশন আইডি আলাদা। এখন তারপরও কুইক বুকস কিন্তু এখানে কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে এটাকে চিহ্নিত করছে, কিন্তু আবার এর ফিল্ডের এখানে কিন্তু দেখাইছে ট্যাক্স আইডি নাম্বার, যেটা আমাদের এখানে ধরেন ব্ল্যাঙ্ক দেওয়া আছে বিধায় সরি ম্যাচ করে নেই, এই যে এখানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে বিধায় ম্যাচ করে নেই। কিন্তু এইখানের ব্যাপারটা, নামটা কিন্তু কুইক বুকস দিছে একরকম আর এখানে শো অফ করাইছে একরকম, দেখেন ট্যাক্স আইডি নাম্বার। ঠিক আছে? এখন দুটো দুই রকম হইলেও, যেমন ট্যাক্স আমরা এটা কিন্তু আগেও দেখছি, কোম্পানি সেটিং এর বেলায় দেখছি যে ট্যাক্স আইডি নাম্বার বলতে HMRC থেকে প্রদত্ত যে ট্যাক্স ডিজিটাল করার যে নাম্বারটা সেটা বোঝাচ্ছে, আর কোম্পানির হাউস রেজিস্ট্রেশন নাম্বার বা কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার যে কোম্পানির আইডেন্টিটি। ঠিক আছে? আর ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার বা ভ্যাট মানে অনলাইন যে ভ্যাট রেজিস্ট্রেশন সেটা কিন্তু আলাদা। তা আলাদা হওয়ার পরেও কুইক বুকস যেখানে একটু মানে ওলট পালট দিছে, তারপর কিন্তু ওরা ওদের দায়িত্ব, মানে ওদের দিক থেকে যদি কোনো ভুল বা ওলট পালট তথ্য দিয়ে থাকে সেটা কিন্তু ওরাই ম্যাচিং করে দেবে, ওটা আমাদের মানে যে আমরা বলবো যে কুইক বুকস ভুল করছে হ্যান ত্যান, ওটা ওরা সমাধান করবে, এটা আমাদের ব্যাপার না, আমরা সঠিক করলে সে নিয়ে নেবে। ঠিক আছে? আমাদের দেখেন বাকি সবগুলো ম্যাচ হয়ে গেছে, নেম, কোম্পানি, ইমেইল,
ফোন, মোবাইল, ফ্যাক্স, ওয়েবসাইট, স্টেট, সিটি, প্রভিন্স, রিজিয়ন, স্টেট বা এখানে কাউন্টি সব কিছু নিচে, পোস্ট কোড, কান্ট্রি, ওপেনিং ব্যালেন্স ডেট বা ডেট, আর ট্যাক্স আইডি নাম্বার বা নো ম্যাচ সব কিছু নিয়ে নিচ্ছি। এবার আমরা নেক্সটে যাবো, যেহেতু কোনো রেড মার্ক এখানে নাই বা ক্রস নাই, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এবারও দেখেন আইডিতে এই যে ওপেনিং ব্যালেন্সের ডেটটাও সেম আগের বড় মতো। আবার এখানে বলতেছে দেখেন, এখানে ক্লিক করলে এই যে ডেট মাস্ট বি ইন ইয়ার, মান্থ, ডেট, ঠিক আছে, ডট দিয়ে দিয়ে। কিন্তু আমরা ডট দিয়ে ওটা আমাকে কুইক বুকস এটা রেফার করলেও আমরা ওটা দিব না, কারণ আমাদের কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার করা আছে, কোম্পানি রেজিস্ট্রেশন করা আছে মান্থ, ডেট, ইয়ার, আমরা সেভাবেই দিছি। তার মানে এখানে প্রথম এক মানে কি মাস, ধরেন জানুয়ারি মাস, এই প্রথম এক, এটা কিন্তু ডেট মান্থ ইয়ার না, আমরা কোম্পানি সেটিংয়ে দিয়েছিলাম মান্থ, ডেট, ইয়ার ফরম্যাটটা, কেননা আমাদের ডাটাবেজ হয়েছে যে ওয়ার্ড ফাইলে ডাটাবেজ দিয়ে দিছিলাম, সেখানে বায়ার উল্লেখ করে দিছিল, বা যে কোনো কোম্পানি সেটআপের ক্ষেত্রে বায়ার উল্লেখ করে দিবে যে তার ডেট ফরম্যাটটা কি হবে। তা আমাদের এখানে প্রথম এক মানে জানুয়ারি, দ্বিতীয় এক মানে জানুয়ারির 1 তারিখ, আর তৃতীয় এই যে 18 মানে পুরো ইয়ারটা, ঠিক আছে। তো এখানে দুই সংখ্যা ইয়ার, অথচ এখানে বলতেছে কি দেখেন ইয়ারটা 4 সংখ্যায় ফুল, অর্থাৎ 2018 লিখতে বলতেছে। কিন্তু আমরা এগুলো গ্রাহ্য করতেছি না, কারণ আমরা আমরা কি করব, আমরা আমাদের গতিতে, অর্থাৎ আমরা যেটা সেটিং করছিলাম যে আমরা কোম্পানি সেটিংয়ে এটা দিছিলাম, কাজে আমরা এটাকে ইম্পোর্ট করার চেষ্টা করব। তাহলে আমাদের আর সব ঠিক আছে। যদি এই সমস্ত ঘরে লাল উঠতো তাহলে কিন্তু আমাদের চেঞ্জ না করে ইম্পোর্ট করার কোনো উপায় ছিল না। আমরা সব কিছু ঠিকঠাক দিছি বিধায় আমাদের কিন্তু সব কিছু ঠিকঠাক নিয়ে নিছে। এখন এইখানে ওপেনিং ব্যালেন্সে লাল আছে, তারপর আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলে আশা করি আমাদের সবগুলো ইম্পোর্ট হয়ে যাবে। এই যে 9টার ভিতরে 9টা, অর্থাৎ 9 অফ 9 সাপ্লায়ার সাকসেসফুলি ইম্পোর্টেড। এই কিন্তু আমাদের ইম্পোর্ট হয়ে গেল। ঠিক কাস্টমার সাপ্লায়ার্স দুটো কিন্তু একেবারে সিমিলার, এখানে অ্যাড করার ক্ষেত্রে কোনো রকম মানে বিন্দুমাত্র ওলট পালট নাই, সব কিছু সেম। এই যে দেখেন এখানে সাপ্লায়ারের সমস্ত লিস্ট চলে আসছে, কাস্টমার্স যেমন আসছিল। এখানেও কিন্তু ওই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, এটা কিন্তু আমি কাস্টমার দেখাইছি, এবার আবার দেখাই দিই কীভাবে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ স্ট্যাটাসটা আপনি শো আপ করাবেন এখানে, ঠিক আছে। এখানে ক্লিক করে আপনি যদি কোনো কিছু এখানে ইনঅ্যাক্টিভ করেন, সেইটা ইনক্লুড ইনঅ্যাক্টিভে ক্লিক করবেন। এবার এখানে দেখেন ইনক্লুড প্রজেক্টটা নাই, কেন নাই? প্রজেক্ট হবে কাস্টমার বেস, প্রজেক্ট কখনো সাপ্লায়ার বেস হচ্ছে না, ঠিক আছে। কাজেই আমরা কোনো কাস্টমারের সাথে প্রজেক্ট করব, কিন্তু কোনো সাপ্লায়ারের সাথে তো প্রজেক্ট করছি না, তার জন্য এখানে ইনক্লুড ইনঅ্যাক্টিভ। আর শুধু তফাৎটা কোন জায়গায়, কাস্টমারের ক্ষেত্রে ছিল এখানে ইনক্লুড ইনঅ্যাক্টিভের নিচে ইনক্লুড প্রজেক্টস, ঠিক আছে। এখানে কিন্তু তা নাই, শুধু এতটুকু তফাৎ। বাকি যে পেজ কত দেখাবেন, এখানে 50টা দেখাবেন, আপনি যদি বোঝেন যে না এখানে 100 দেখাবেন 100 দেখাতে পারবেন। আবার যখন ইনক্লুড ইনঅ্যাক্টিভ, কোনোটা যদি ইনঅ্যাক্টিভ করে রাখেন সেইটা সহ এখানে শো করবে, সেটা আপনি দেখাতে পারবেন, ঠিক আছে। একটা করে দেখাই, ধরেন আমরা এখানে মিস্টার হ্যারিস, এনাকে ক্লিক করে এখানে কি কি করা যাবে একটু দেখি। ক্রিয়েট এক্সপেন্স, ওনারে আমরা এক্সপেন্স করতে পারি এইখান থেকেই, এক ক্লিকে এক্সপেন্স করতে পারি। তার জন্য আমার প্লাস নিউ আইকনে যে এইখানে এক্সপেন্সিতে করা লাগতেছে না, এই কাস্টমারের পাশ দিয়ে যদি করি, এইখান থেকে এক্সপেন্সে গেলে কি করতে হবে, এখানে এক্সপেন্স করতে গেলে ওই কাস্টমারকে বা ওই সাপ্লায়ারকে ক্লিক করে নাম দিয়ে সার্চ দিয়ে আনতে হবে। আর এখান থেকে গেলে এনার পাশ দিয়েই এনার নামে যদি কোনো এক্সপেন্স করার থাকে তাহলে আমি এখান থেকে করতে পারবো। রাইট চেক, এখানে ওখানে ইস্যু করতে পারবো। ক্রিয়েট পার্সেস অর্ডার, এখান থেকে ওনাকে পার্সেস অর্ডার পাঠাতে পারবো। মেক ইনঅ্যাক্টিভ, এগুলো করতে পারবো, ঠিক আছে। এক্ষেত্রে প্রত্যেকের বেলায় সেম জিনিসগুলো করতে পারবো। আর এখানে দেখেন ওইখানে যেমন কাস্টমারে ছিল ক্রিয়েট বিল, এখানে ছিল মানে কাস্টমারের এখানে ছিল ক্রিয়েট ইনভয়েস, আর এখানে আছে সাপ্লায়ারে ক্রিয়েট বিল। যে কোনো বিল পরিশোধের ক্ষেত্রে আমরা এখানে বিল করতে পারি, ক্রিয়েট বিল করতে পারি, ঠিক আছে। এই হচ্ছে কাজ। এবার মিস্টার হারিসকে আমরা একটু ইনঅ্যাক্টিভ করে দেখাই, মেক ইনঅ্যাক্টিভ। এখানে আবার ওই সেম জিনিস, সে কাস্টমার ইনঅ্যাক্টিভ করেন না সাপ্লায়ার ইনঅ্যাক্টিভ করেন, এরকম একটা ওয়ার্নিং দিবে যে আপনি কি শিওর যে আপনি মিস্টার হ্যারিসকে ইনঅ্যাক্টিভ করতে চান, আপনি বলবেন ইয়েস, মেক ইনঅ্যাক্টিভ দিলেন, এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এইবার আপনি শো করানোর জন্য আবার সেই গিয়ার আইকনে যাবেন, গিয়ার আইকনে যেয়ে তারপরে কিন্তু এখান থেকে ইনঅ্যাক্টিভ করবেন, ঠিক আছে। এই হচ্ছে সিস্টেম। তার মানে সিস্টেমেটিকভাবে এই যে মিস্টার হ্যারিস ইজ নাও অন ইনঅ্যাক্টিভ। এখন এটাকে আপনার শো আপ করাতে হবে, এখন তো কোনো জায়গায় খুঁজে পাবেন না, এখন কিন্তু এখানে কোনো জায়গায় মিস্টার হ্যারিসকে শো করাতে পারবেন না। তাহলে কি হবে, আপনার চলে যেতে হবে এখানে সেটিংয়ে, একটু রিলোডটা বন্ধ হোক। হ্যাঁ হয়েছে, এবার দেখেন মিস্টার হ্যারিস কিন্তু এখানে কোথাও নেই, এখানে ব্র্যাকেট দিয়ে ডিলেট লেখাও কোথাও নাই। তাহলে কি হবে, এইখানে সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করার পরে এই যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ, এখানে টিকমার্ক দিলে আমার এখানে মিস্টার হ্যারিস এবার শো করবে। শো করলে এখান থেকে আমি ইনঅ্যাক্টিভকে আবার অ্যাক্টিভ করতে পারবো, যে না কিছুদিনের জন্য ইনঅ্যাক্টিভ রাখছিলাম, এরপরে আবার ওনার সাথে বিজনেস শুরু হয়েছে, আবার ওনাকে অ্যাক্টিভ করব।
ঠিক আছে, এই যে এখানে ডিরেক্ট এই যে লেখা ব্র্যাকেটে ডিরেক্টেড লেখা, এখানে আমরা যদি মেক অ্যাক্টিভে ক্লিক করি ডিরেক্ট ওনাকে আবার মেক অ্যাক্টিভ যে হ্যাঁ মিস্টার হ্যারিস নাও ইজ মেক অ্যাক্টিভ। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের পরিসমাপ্তি। এই সেম জিনিস ম্যানুয়ালি অ্যাডিং কাস্টমার আমরা দেখলাম, ম্যানুয়ালি অ্যাডিং সাপ্লায়ার দেখলাম, ইম্পোর্ট অফ কাস্টমার্স দেখলাম, ইম্পোর্ট অফ সাপ্লায়ার্স দেখলাম, এডিট কাস্টমার্স ইনফরমেশন দেখলাম, এডিট সাপ্লায়ার ইনফরমেশনে সেম। যদি আপনারা একটা এডিট করে দেখানোর দরকার হয় আমি একটা এডিট করে দেখাচ্ছি। ধরেন এই যে মিস্টার হ্যারিসকে একটু এডিট করে দেখাই। আগে মিস্টার হ্যারিসের নামের পরে ক্লিক করবেন, অন্যান্য বিষয়গুলো এডিট এই ড্রপ ডাউনে করা যেত, কিন্তু এখানে ড্রপ ডাউনে করা যাবে না। এডিটগুলোর জন্য ওই কাস্টমার বা ওই সাপ্লায়ার মানে নামের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এডিটের অপশনটা বা ওই ডিটেইলস ওপেন হওয়ার যে প্রথম অপশনটা এটা এখানে চলে আসবে। চলে আসলে আমরা এখান থেকে এই যে এডিট বাটনে ক্লিক করে আমরা এডিটগুলো করতে পারবো। ধরেন এখানে মিস্টার হ্যারিসের সাপোজ আমার এখানে কোনো কি বলে, ধরেন ওনাকে একটা মেইল অ্যাড করব, যে উনি মেইলটা চেঞ্জ করছে বা ওয়েবসাইট চেঞ্জ করছে, যে কোনো কিছু, যে ওনার একটা এডিট করতে হবে, সেটা আমরা এডিট করব। যদি কোনো ডাটাবেজ উনি আমাদের শেয়ার করে থাকে যে না ওনার যত কাস্টমার্স আছে, যেহেতু উনি আমাদের সাপ্লায়ার্স আর আমরা ওনার কাস্টমার্স, তাহলে ওনার সাথে যে বিজনেস ফেসিং যে মেইলটা ধরেন সেটা চেঞ্জ করছে, তাহলে আমরা এখান থেকে যদি দেই যে না ওনার মেইলটা চেঞ্জ করছে, নতুন যে মেইলটা তার অ্যাড্রেসটা ধরেন আমরা এখান থেকে উনি আমাদের আপডেট করার জন্য দিয়ে নিছে, আমরা ধরে নিচ্ছি এখানে মিস্টার হ্যারিস, মিস্টার সরি মিস্টার এইচ এ আর আই এস এইচ, ধরেন একটু লেট হচ্ছে, জাস্ট এ মিনিট। মিস্টার হ্যারিস @, gmail.com, দাঁড়ায় গেছে, দাঁড়ান এই যে জিমেইল, আসো এইখানে রিলোড নিচ্ছে, মানে আমার যা কিছু ওপেন থাকে সব কিছু মিলাই মানে হঠাৎ করে আর কি একটু রিলোড বেশি নিয়ে ফেলে। আচ্ছা এই যে ধরেন আমার মেইলটা আপডেটেড হলো, যে ওনার মেইলটা চেঞ্জ করা ছিল, এটুকু এডিট করে আমি সেভ করলাম। তার মানে আপনার যতটুকু যে বায়ারের বা যে মানে যে সাপ্লায়ারের যতটুকু রিকোয়ারমেন্ট থাকে যে না আমার এতটুকু চেঞ্জ করতে হবে, এতটুকু এডিট করতে হবে, আপনি সেভাবে এডিট করতে পারবেন। তার মানে ওটা এডিট করলাম, পাশাপাশি আমরা এখানে তাহলে এডিট কাস্টমার ইনফরমেশন, এডিট সাপ্লায়ার ইনফরমেশন, মেক অ্যাক্টিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ সাপ্লায়ার্স, মেক অ্যাক্টিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ কাস্টমার্স, আমরা আমাদের সমস্ত সব কিছু এখানে কমপ্লিট করলাম। এর বাইরে আর কিছু নাই। আপনি ওই 9টা ইম্পোর্ট করবেন, আবার 900 ইম্পোর্ট করবেন, সিস্টেম এক, কিন্তু কুইকবুকস প্রেফার করে যে 100 কাস্টমার্স বা 100 সাপ্লায়ার্স একসাথে আপনি করতে পারবেন একটা এক্সেল শিটে। ঠিক আছে, এটা কুইকবুকসের থেকে একটা দেওয়া। আবার এটা যতক্ষণ পর্যন্ত সেই নিয়মটা আপডেট নিয়ে চেঞ্জ না করে, যখন দেখেন 100 থেকে 500 দিয়ে দিবে তখন কিন্তু আপনি 500 করতে পারবেন। এখন এটা নিত্য নতুন আপডেট করা হয়, কিছুদিন আগেও 500 ছিল, এরপরে আবার 100 করছে, আবার না জানি কবে 200 500 করে দেয়, বলা যায় না। ঠিক আছে, এটা করতে গেলে বোঝা যায়। ঠিক আছে, এই হচ্ছে কাজ। তার মানে এখানে এডিটের অপশন, আপনি 10টাকে এডিট করেন, ওই এডিটের প্রসেস সেম, কি এডিট করতে হবে, কোথায় এডিট করতে হবে ওইটুকু। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের সেম সিস্টেম, যে কাস্টমার হোক সাপ্লায়ার হোক একই সিস্টেম। ম্যানুয়ালি ইম্পোর্ট করার ক্ষেত্রে মানে ম্যানুয়ালি অ্যাড করার ক্ষেত্রে কাস্টমার সাপ্লায়ার এই একই প্রসেস যা দেখানো হয়েছে। আর ইম্পোর্ট করার ক্ষেত্রে তারিখে একটু ব্যতিক্রম হবে মাঝে মধ্যে। তারিখটা কিভাবে কিভাবে আপনারা সমাধান করবেন, আপনার তারিখটার ক্ষেত্রে আপনার কোম্পানির ডাটাবেজে যে তারিখ ফরম্যাটটা আপনি ইউজ করবেন, ডেট ফরম্যাটটা, সেই ডেট ফরম্যাটটা অনুযায়ী সঠিক। যতই কুইকবুকস এখানে রেড মার্ক করুক, হেন করুক, তেন করুক, আপনাদের দেখার দরকার নেই। বুঝলেন, তখন মনে করবেন কুইকবুকস ভুল দেখাচ্ছে, ওর আমাকে প্রেফার করতেছে কুইকবুকসের ডাটাবেজ অনুযায়ী ওই তারিখ ফরম্যাট দেওয়ার জন্য, কিন্তু আমি ওটা দিব না। আমার অ্যাকাউন্টের সেটিংয়ে যেটা